সেলস প্রফেশনটা কিন্তু সবসময়ই বেস্ট ওয়ে টু লিড এ লাইফ উইথ অনেস্টি। আমার কাছে মনে হয় যে সেলস এমন একটা প্রফেশন যেখান থেকে চাইলে অনেক উপরে উঠা যায়, অনেক টাকা ইনকাম করা যায়, লাইফটাকে এনজয় করা যায়, ফ্রিডম নিয়ে মুভ করা যায়। তার পণ্যকে সে যদি ঠিকমতো উপস্থাপন করতে পারে তখন কিন্তু তার জন্য বিক্রয়টা সহজ হয়ে যায়। 8 থেকে 10 লাখ টাকার একটা মার্কেটে বিক্রি, স্পেশালি যদি আমি সিলেট চিন্তা করি, সেখানে আপনি 3 কোটিতে নিয়েছিলেন। আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু কথা বলতে হবে, চিন্তা করতে হবে যে প্রতিযোগী কোম্পানিগুলো কি করছে। প্রতিদিন যদি অ্যাটলিস্ট 1টা 2টা 3টা করে নতুন নতুন কাস্টমার বাড়ানো যায়, তাহলে তার বিক্রি চোখ বন্ধ করে বেশি হবে। অনেকেই হয় কি খুব সহজে টার্গেট হয়ে গেলে স্লো মুভিং প্রোডাক্টগুলো নিয়ে কথা বলতে চায় না, কিন্তু আমাদের সময় আমরা যেটা করতাম সেটা আমরা শুরুই করতাম স্লো মুভিং দিয়ে। তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট যদি তুমি নিজে না করতে পারো তাহলে কিন্তু কোম্পানি তোমাকে মূল্যায়ন করবে না। আচ্ছা, আপনি কি জানেন বাল্ব আবিষ্কার করেছে কে? নিশ্চয়ই জানেন, টমাস আলভা এডিসন। বাট বাংলাদেশে এই যে বাল্ব বা ইলেকট্রিক্যাল মার্কেট, এই মার্কেটের জায়ান্ট কারা? এক কথায় সবাই বলবে সুপারস্টার গ্রুপ। ইয়াস, আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সেই আইকনিক কোম্পানি সুপারস্টার গ্রুপের অন্যতম একজন সেলসের লিডার, যিনি তার দীর্ঘ পথ চলা শুরু করেছেন সিন্স 1996 থেকে। প্রায় 30 বছরের এক্সপেরিয়েন্সড একজন মানুষ, যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন সেলস থেকে, একবারে শুরু থেকে সেলস অফিসার বলেন বা সেলস এক্সিকিউটিভ বলেন, এই লেভেলটা থেকে এখন সুপারস্টার গ্রুপের যিনি চিফ সেলস অফিসার বা সিএসও। আজকে আছেন আমাদের সাথে আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, নানাদার দেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাধ্যমে যারা এই প্রোগ্রাম শুনছেন বা ভবিষ্যতে শুনবেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাকে আবার একটু বলে রাখি, স্যার ওনার কেরিয়ার শুরু করেছেন নেসলে বাংলাদেশ থেকে, যেখানে উনি ছিলেন মেডিকেল ডেলিগেট। এটা ওষুধ কোম্পানি, জাস্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কাজগুলো করেন সেলসের একবারে হুবহু সেম কাজ, বিক্রিও করা, প্রমোশনও করা। সেখানে উনি খুব রিমার্কেবল একটা কাজ করেছেন সিলেটে 5 বছরে 8 থেকে 10 লাখ টাকার বিক্রি, এটা নিয়ে গিয়েছেন 3 কোটিতে। মাই গুডনেস। দেন উনি আরলা ফুডসে জয়েন করেন, এরপর উনি জয়েন করেন সুপারস্টার গ্রুপে, সেখান থেকে ওয়ালটন থেকে আবার উনি সুপারস্টার গ্রুপের এখন চিফ সেলস অফিসার হিসেবে আছেন। ওনার এই যে বর্ণাঢ্য জার্নি, এই জার্নির অনেক চড়াই উতরাই আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক সাকসেস স্টোরি আছে। আজকে আমরা মূলত 3টা পয়েন্টে ওনার সাথে কথা বলবো। নাম্বার 1, যারা ইলেকট্রিক্যাল সেলস প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে আসলে ভালো করার ওয়েগুলো কি কি হতে পারে, যারা কিনা লিডার পর্যায়ে আছেন, সেলসের লিডার্স, তাদেরকে ভালো করার জন্য ওয়েগুলো কী হতে পারে, এবং ফাইনালি যারা সি সুইট লেভেলে আছেন বা এমডি লেভেলে আছেন তাদের স্ট্র্যাটেজিক মুভমেন্টগুলোতে কীভাবে আরেকটু করলে একটা ইলেকট্রিক্যাল কোম্পানি অন্য মাত্রায় যেতে পারে। সো পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো স্যারের সাথে। 30 বছরের জার্নিটা আমরা শুনবো স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন নেসলেতে 1996 সালে জয়েন করলেন অ্যাজ এ মেডিকেল ডেলিগেট, সো সেখানে আপনার কোনো একটা গল্প আমরা শুনতে চাই তৎকালীন সময়ে, যে আপনি একবার সেলসে হাতে করে এটা হলো যে। আচ্ছা, গল্পের শুরুতে আসলে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রয়াত বাবাকে স্মরণ করছি আমি। তার কারণ আছে, একটা কারণ হচ্ছে যে আমার বাবা চাইতেন যে আমি সরকারি চাকরি করি। তো আমি যখন নেসলেতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম, আমি জয়েন করলাম, উনি 6 মাস আমার সাথে কথা বলেননি, কারণ আমি কেন একটা বেসরকারি চাকরি বেছে নিলাম এই কারণে। তো আমি স্মরণ করছি এই কারণে যে তাকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আসলে একটা সহজ জীবনযাপনের জন্য সেলস প্রফেশনটা কিন্তু সবসময়ই বেস্ট ওয়ে টু লিড এ লাইফ উইথ অনেস্টি। তার মানে সেলসের মানুষ যারা আছেন এখান থেকে কিন্তু একটা গ্রেট মেসেজ, সেলসে যারা থাকি তারা অনেস্ট উপায়ে অনেক উপরে উঠতে পারে এবং একটা ভালো লাইফ লিড করতে পারে, সেটাই স্যার আপনি বললেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দৃঢ়ভাবে বিশ্বাস করে? মাই গুডনেস, ইটস এ ভেরি গুড আনসার। আমিও কিন্তু খুব বিশ্বাস করি, বিকজ আমার কাছে মনে হয় যে সেলস এমন একটা প্রফেশন যেখান থেকে চাইলে অনেক উপরে উঠা যায়, অনেক টাকা ইনকাম করা যায়, লাইফটাকে এনজয় করা যায়, ফ্রিডম নিয়ে মুভ করা যায়, মানুষের সঙ্গে গল্প করে করে সময় কাটানো যায়। একদম একদম। কারণ একঘেয়েমি, আমার মনে হয় যে এটা একমাত্র প্রফেশন যেখানে কোনো একঘেয়েমি নেই। ইউ ক্যান ইম্পোজ ইউর টেকনিক্স, আপনি নিজস্ব চিন্তা চেতনা সব কিছুকে আপনি ইম্পোজ করতে পারেন এই প্রফেশনে। আমার মনে হয় অন্য যে কোনো চাকরি কিন্তু একটা ফরম্যাটেড,
হ্যাঁ, একটা স্পেসিফিক আপনার জব ডিসক্রিপশন, স্পেসিফিক প্রতিদিন একই ধরনের কাজ, একই ধরনের কথা। সেলস ইজ ডিফারেন্ট, কারণ আপনার যখন কাস্টমার ভিন্নতা হবে, যখন এক একজন কাস্টমারের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, তাদেরকে হ্যান্ডেল করতে হয় এক এক রকমভাবে। হ্যাঁ, পণ্যের মনে করেন যে বৈশিষ্ট্য, এক একটা পণ্যের বৈশিষ্ট্য এক এক রকম। তো আপনি আপনার মতো করে কিন্তু তাদেরকে চমকপ্রদভাবে যেমন উপস্থাপন করতে পারেন, তাদেরকে চমকপ্রদভাবে কনভিন্স করতে পারেন, এবং প্রতিদিনই কিন্তু ভিন্ন ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আপনি সাকসেসের মুখ দেখতে পারেন। অ্যাবসলিউটলি স্যার। স্যার, আমি যতটুকু জানি আপনি যখন নেসলেতে ছিলেন তখন আপনার কেরিয়ারের শুরু যদিও, বাট আপনার 8 থেকে 10 লাখ টাকার একটা মার্কেটের বিক্রি, স্পেশালি যদি আমি সিলেট চিন্তা করি, সেখানে আপনি 3 কোটিতে নিয়েছিলেন। 3 কোটি 5 বছরে, হিউজ। কীভাবে সম্ভব স্যার? আসলে এইটা আমার মনে হয় যে আবার একজনকে আমি স্মরণ করি। আমার যিনি প্রয়াত বস ছিলেন, উনি নিউট্রিশন ডিপার্টমেন্টের হেড ছিলেন, আফতাবুজ্জামান খার স্যার। তো উনি যখন আমাকে সিলেটে পাঠান ফাউন্ডেশন ট্রেনিংয়ের পরে, আমার পোস্টিং হয় সিলেট। সিলেট এর আগে আমি জীবনে কোনো দিন যাইনি। হ্যাঁ, বিকজ আমি রংপুরের ছেলে, আমার বাড়ি নর্থ বেঙ্গল। তো যখন আমার সিলেট পোস্টিং হলো, আই ওয়াজ এ বিট কনফিউজ হোয়েদার আই উইল গো অর নট। হ্যাঁ, তো স্যার আমাকে বললো যে তোমার জন্য একটা অপরচুনিটি এটা। হ্যাঁ, এটা অপরচুনিটি এই অর্থে, সেটা হলো যে একমাত্র সিলেটই তখন হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটেই নেসলে মার্কেট লিডার। আপনারা জানেন যে নেসলে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড যেগুলো, সেগুলো প্রমোট করে। ল্যাকটোজেনের মতো ব্র্যান্ড, সেরেল্যাকের মতো ব্র্যান্ড তারা প্রমোট করে। তো সারা বাংলাদেশে তখনও মার্কেট লিডার ছিল, কিন্তু সিলেট ওয়াজ দ্য এক্সেপশনাল মার্কেট, যেখানে আসলে ওই সময় মিড জনসন মার্কেট লিডার ছিল। তার মানে আপনি এমন একটা মার্কেটে গেলেন যখন ওই মার্কেটে নেসলে ব্র্যান্ড লিডার না, না, বা মার্কেট লিডার না, বাট বাংলাদেশ অন্য জায়গায় সে মার্কেট লিডার, এবং আপনাকে এরকম একটা জায়গায় দেওয়া হলো খুব টাফেস্ট জায়গা। সো সেখানে গিয়ে আসলে আপনার ওভারঅল তো এক্সপিরিয়েন্সটা? আসলে ওই স্বভাবতই যেহেতু মার্কেট লিডার না, কাজে অপরচুনিটি ছিল ব্যাপক। অনেক জায়গায় অনেক অপরচুনিটি ছিল। সিলেটে আপনারা জানেন যে সিলেটের মানুষদের মধ্যে একটা বড় অংশ কিন্তু অ্যাব্রোডে জব করে, এবং তারা ফরেন রেমিটেন্সের কারণে সিলেট কিন্তু বাংলাদেশের লন্ডন বলা হয় আর কি। তো তাদের হাতে টাকা পয়সা আছে, তারা কোনো প্রেসক্রিপশনের ঔষধ তারা খণ্ডাংশ করে নেয় না। এটা কিন্তু ওষুধ কোম্পানিগুলো আলাদাভাবে মূল্যায়ন করে যে তারা প্রেসক্রিপশনের টোটাল ওষুধ একেবারে কিনে নেয়, পুরোটাই কিনে ফেলে। ঠিক একই রকমভাবে নিউট্রিশন প্রোডাক্টের যেহেতু একটু দাম আছে, কিন্তু তারা এই দামটাকে তারা কেয়ার করতো না। তো মনে করেন ল্যাকটোজেন হোক, সেরেলাক হোক, তারা একেবারে 1 ডজন 1 কার্টুন এরকম করে কিনে ফেলতো। সো দেয়ার ওয়াজ সো বিগ অপরচুনিটি, এবং ওই অপরচুনিটিটা জাস্ট আমি জাস্ট গ্র্যাব করেছি। এবং আমার মনে হয় যে কম্পিটিশনের শেয়ার স্ন্যাচ করাটাও আমার জন্য অনেক সহজ হয়েছে। আপনারা জানেন যে আসলে ডক্টর প্রমোশনাল যে প্রোডাক্টগুলো আছে, সেটা নিউট্রিশন হোক বা ফার্মাসিউটিক্যালস হোক, এই প্রমোশন অংশটা যদি ঠিকমতো ক্লিক করে, তাহলে কিন্তু সেলসটা সহজেই হয়ে যায়। সো ওইখানে অনেক পেডিট্রিশিয়ান ছিলেন, যারা গাইনির ডক্টর ছিলেন, তারা আমাদের আউট অফ রেঞ্জ ছিল। তারা বিভিন্ন কারণে আসলে আলটিমেটলি কাভারেজে চলে আসে, এবং এই কাভারেজের কারণে সেলসের কোনো গুণিতক হারে না, কোনো সমানুপাতিক হারে আসলে আমার কাছে মনে হয় যে সেলসটা আসা শুরু করলো, এবং আলটিমেটলি সাকসেস আসা শুরু করলো। স্যার, তাহলে যদি আমরা এখানে দেখি, অনেকে তো উল্টা ভয় পায় যে এই মার্কেট ভালো না, এই মার্কেটে ব্র্যান্ড লিডার না, এখানে আমাকে আবার পাঠানো হইলো। আর আপনি দেখেছেন সেটাকে একটা অপরচুনিটি হিসেবে, এবং অপরচুনিটি হিসেবে দেখেছেন এই অর্থে যেহেতু এখানে অনেক বিদেশি লোকজন থাকে। বিদেশি লোকজন মিন্স লন্ডনে যেহেতু থাকে, তাদের হাজব্যান্ড হোক, ভাই হোক, বাবা হোক, সো ওইখান থেকে একটা বড় টাকা চলে আসে, এবং সিলেটের নেচার হচ্ছে যে ওরা আসলে ফুল প্রেসক্রিপশন প্রোডাক্ট কিনে ফেলে। সো এই যে জায়গাটা, এখানে আপনি অপরচুনিটি দেখে পরবর্তীতে মার্কেট কাভারেজটা বাড়ালেন, ডক্টর টু ডক্টর আপনি ভিজিট করেছেন, এবং আলটিমেটলি ওই চাহিদা মেটানোর কারণেই রাতারাতি কয়েক গুণ আসলে বেড়ে গেছে। মানে প্রত্যাশার চাইতে বেশি। তার কারণ হচ্ছে আসলে এটা বললাম তো, যে আমার এখনও মনে আছে, যদিও নিউট্রিশনাল সেলস থেকে আমি এখন অনেক দূরে, কিন্তু আমার এখনও মনে আছে যে একটা প্রেসক্রিপশন হলে 3.5 কার্টুন প্রোডাক্ট সেল হতো। একটা প্রেসক্রিপশন ওষুধে কিন্তু একটা, কিন্তু 3.5 কার্টুন মানে কি 24 পিসের কার্টুন। সো 3.5 কার্টুন প্রোডাক্ট একটা প্রেসক্রিপশনে হতো। কারণ একটা বাচ্চা যখন দুধ খাওয়া শুরু করে, তাকে কিন্তু তাকে 1 বছর কন্টিনিউ করতে হয়, বা 6 মাস পর্যন্ত। তারপরে আবার 6 মাস থেকে মনে করেন 2 বছর পর্যন্ত তাকে স্টেপ 2 খেতে হয়। তো এই ইয়াতে একটা প্রেসক্রিপশন মানে 2 বছর সেই একই ব্র্যান্ডের দুধ সে খাচ্ছে।
তার মানে ওরা একটা প্রেসক্রিপশন পাইলে ধুম করে আর 3.5 কার্টন কিনে ফেলতো। My goodness, এটা কিন্তু না হলেও একটা বড় অংশ বড় কিনে অংশ কিনে ফেলতো। ফেলতো। ইটস আ ভেরি গুড ওয়ান। তার মানে আপনি ওইখানে অপরচুনিটিকে কাজে লাগিয়েছেন। দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক। দেন স্যার আপনি ওইখানে আপনার একটা ভালো কন্ট্রিবিউশন করে দেন, ঢাকায় আসলেন। ঢাকাতে আপনি কাজ করলেন ইয়েতেই, মানে ওই সময় নেসলেতেই। আসলে নেসলেতে এমন একটা ব্যাপার ছিল, যারা পেরিফেরিতে কাজ করে তারা তাদের ভালো কাজের পুরস্কার স্বরূপ ঢাকায় কাজ করার সুযোগ পেত আর কি। তো আমি প্রায় 5-6 বছর সিলেটে থাকার পরে আই হ্যাভ গট অপরচুনিটি টু ট্রান্সফার ঢাকা। তো ঢাকায় আমি এরিয়া ম্যানেজার হিসেবে যখন কাজ করছিলাম, তখন ঢাকার বড় অংশই আমার আন্ডারে ছিল। আমার ঢাকার সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর, যিনি প্রায় 20% সেলস কন্ট্রিবিউট করতেন। আপনার সভাপতি ক্যাপিটাল সিটির কন্ট্রিবিউশন তো একটু বেশি, বেশি হয়। তখন ঢাকার মার্কেটে আমি কাজ করা শুরু করলাম। স্যার এখানে যদি আমি আপনাকে একটু বর্তমান জায়গায় নিয়ে যাই আবার, সেটা হচ্ছে ধরেন আপনি যখন কাজ করলেন 1996 সাল থেকে ধরে নিই 2001 পর্যন্ত ডিরেক্টলি সেলসে কাজ করেছেন, জি, একবারে ডোর টু ডোর গিয়ে। বর্তমানে আপনি তো সুপারস্টার গ্রুপে আছেন। তো সুপারস্টার গ্রুপেও কিন্তু সেলস অফিসার আছে, যারাও কিন্তু এরকম ডোর টু ডোর যায়, রিটেলার কাছে যাচ্ছে। যে আমাদের ফিল্ড অফিসার আছে, ফিল্ড তাদেরকে আমরা অফিসার, ফিল্ড অফিসার বলি। এফও বলেন। তো তখনকার কাজের সেলস অফিসার আর এখনকার যে ফিল্ড অফিসার, কোনো ডিফারেন্স আছে কিনা, বা থাকলেই কোথায়? আমি আসলে পজিটিভ বা নেগেটিভ দুইভাবেই বলতে চাই। তখনকার সময় আমার স্পষ্ট মনে আছে, তখনকার সময় কোনো মোবাইল ছিল না, কোনো ট্র্যাকিং ছিল না, কোনো পুলিশিং ছিল না, কিন্তু মানুষ কাজ করতো তার কি বলবো আর কি, তার হৃদয় দিয়ে কাজ অন্তর থেকে, করতো। হৃদয় দিয়ে কাজ করতো। Right. হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে আপনাদের এখানেই আমার বন্ধু কামরুল কথা বলে গেছে। তো সে একটা কথা কিন্তু বলতো যে ডক্টর ভিজিটের সময় কিন্তু রাতে ডক্টর রুগী শেষ হওয়ার পরে ডক্টররা ভিজিট দিতেন, সেটা রাত্রে 11টা-12টাও হতো। তো 11টা-12টা পর্যন্ত কোনো ধরনের ফলো আপ ছাড়া কেউ কাজ করা, এটা কিন্তু অন্তর থেকে যদি তার মন না থাকে তাহলে কিন্তু সে কাজ করতে চাইবে না। হ্যাঁ, কিন্তু এখন মনে করেন যে যদি অন দ্য কন্ট্রারি আমরা কনসিডার করি, আমরা এখন মোবাইল আছে, ট্র্যাকিং আছে, পুলিশিং আছে, ফলো আপ আছে, তারপরেও কিন্তু আমরা অনেককে কিন্তু ওইভাবে অ্যাকোমোডেট করতে পারি না। ওইভাবে সময়টা, মানে হৃদয় দিয়ে কাজ করার ব্যাপারটা আমার মনে হয় যে হার কিছুটা হলেও মিসিং। স্যার তাহলে যদি এখন যারা কাজ করছে তারা যদি ভালো করতে চায়, তাদেরকে যদি আপনি 5টা পরামর্শ দিতে চান, ইয়াস, যে ইলেকট্রিক্যাল মার্কেটে যারা ফিল্ড অফিসার আছে বা অন্য কোম্পানিতে কাজ করে, আপনার সুপারস্টারই হইতে হবে নট লাইক দ্যাট, অন্য কোম্পানিতে কাজ করছে, সে বিভিন্ন রিটেলের কাছে যাচ্ছে, ডিলারের কাছে যাচ্ছে, তাদেরকে আপনি 5টা পরামর্শ দিলে কি দিতেন? এটা আমার মতো করে বলবো, এটা হয়তো খুব কিতাবি হবে দরকার না, নেই আমি স্যার, আমার আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনারটাই আসলে শুনতে চাই। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে তাকে কনফিডেন্ট হতে হবে, তাকে Confident. আত্মবিশ্বাস হতে হবে। জি, তাকে কনফিডেন্ট হতে হবে, হ্যাঁ আমি পারবো, আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে যে টার্গেট দেওয়া হয়েছে সেটা অ্যাচিভ করতে পারবো, কারণ অন্যরাও করতে পারে, আমিও পারবো। সো এটা খুব ইজিভাবে তাকে অনুভব করতে হবে প্রথমে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এরপরে হচ্ছে যে তাকে তার পণ্য সম্পর্কে জানতে হবে। সে যে প্রোডাক্টটা মার্কেট করছে, আমি কেন শুধু ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বলছেন, আপনি অন্য কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তার পণ্য সম্পর্কে সে যদি না জানে, আপনি অনেককে প্রশ্ন করে দেখবেন যে আমাদের এই প্রান্তিক পর্যায়ে যারা কাজ করে, তারা তার পণ্য সম্পর্কে ঠিকমতো ফিচার বেনিফিট সে বলতে পারছে না। Right, unique সে selling হয়তো point. হ্যাঁ, ইউনিক সেলিং পয়েন্ট আমরা যেটা বলছি, সেটা তারা কিন্তু ওইভাবে তারা বলতে পারছে না। তার মানে কি, সে কোম্পানি থেকে এসেছে এটুকু বলেই সে অর্ডার কাটতে চায়, এটা তো আসলে একটু কঠিন। তার পণ্যকে সে যদি ঠিকমতো উপস্থাপন করতে পারে, তখন কিন্তু তার জন্য বিক্রয়টা সহজ হয়ে যায়। সো এটা গেল একটা। তো এরপরে যদি আসেন, সেটা হচ্ছে যে আমার যে মেমো ব্যাপারটা, আমার যে সাকসেসফুল কল বা মেমো, এখানে আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু কথা বলতে হবে। অনেকেই হয় কি, খুব সহজে টার্গেট হয়ে গেলে সে তার অপেক্ষাকৃত মানে স্লো মুভিং প্রোডাক্টগুলো নিয়ে কথা বলতে চায় না। কিন্তু আমাদের সময় আমরা যেটা করতাম, সেটা আমরা শুরুই করতাম স্লো মুভিং দিয়ে। আমরা কখনো আমরা চালু প্রোডাক্ট নিয়ে কথা বলতাম না। আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, আমি কখনো সেরেলাক আমাদের খুব হট প্রোডাক্ট ছিল, কিন্তু আমরা সেরেলাকের অর্ডার নিতাম সবার শেষে। ওকে, আমরা প্রথমে বলতাম যে আগে অন্য যেগুলো প্রোডাক্ট আছে, যেগুলো কম চলে, সেটা আগে আমি বলতাম যে হ্যাঁ সেরেলাক তো আপনাকে দিব, আগে বলেন ল্যাকটোজেন ব্যাগ ইন বক্স কত, প্যাকেট কত, এরকমভাবে। ঠিক আমিও এখনও তাই বলবো যে তাদেরকে সবগুলো পিজি নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট গ্রুপ নিয়ে তাকে কথা বলতে হবে, তার টার্গেট অর্জন অনেক সহজ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে তাকে কিন্তু চিন্তা করতে হবে যে কিভাবে সে আরও বেশি কাভারেজ করতে পারে। আরও বেশি কাভারেজ বলতে নতুন দোকানে যে পণ্য দেওয়ার ব্যাপারটা, সে তার অভ্যাসজনিত কারণে যার সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, রেগুলার লেনদেন আছে, সে তার কাছেই যেতে চায়। কিন্তু তাকে চিন্তা করতে হবে আমাকে বাড়তি বিক্রি করতে গেলে আমাকে নতুন দোকান, নতুন জায়গা কিন্তু এক্সপ্লোর করতে হবে, নতুন রিটেলার তৈরি করতে হবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
পাশাপাশি যেটা ব্যাপার তাকে কিন্তু চিন্তা করতে হবে যে প্রতিযোগী কোম্পানিগুলো কি করছে, তারা Competitor কোন analysis. স্ট্র্যাটেজিতে নিচ্ছে, কম্পিটিশন অ্যানালিসিস। অনেক আমার সহকর্মীরা কিন্তু হয়তো মানে কম্পিটিশন সম্পর্কে খোঁজ খবরই রাখে না, যে কেন আমার প্রোডাক্টটা না নিয়ে কম্পিটিশন প্রোডাক্ট নিচ্ছে। এটা অ্যানালিসিস যে সে করতে পারে, তাহলে কিন্তু তার স্ট্র্যাটেজি কাস্টমাইজ করে সে হলে কিন্তু অন্য অন্য স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করে সে কিন্তু ওই জায়গাটাতে সে তার নিজের প্রোডাক্ট। স্যার তাহলে আমরা যদি 5টা বিষয়কে একটু সামারাইজ করি আপনার কথায়, আপনি ফার্স্ট বলছেন যে কনফিডেন্ট, আমি পারবো। এটাকে আমরা আমাদের ভাষায় যেটাকে বলি যে পজিটিভ মাইন্ডসেট। দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি ওয়ান্স ফিল করি যে ইয়াস আমি পারবো, তখন কিন্তু আসলে পারি, মনে না করলে জীবনে পারবো না। তার মানে আপনি ফার্স্ট বলেছেন তার কনফিডেন্ট হওয়া, যেখানে মাইন্ডসেট একটা ফ্যাক্টর। সেকেন্ড আপনি বলছেন তার প্রোডাক্ট নলেজ খুব বেশি জরুরি আর কি, প্রোডাক্ট নলেজ জানা। থার্ড থিংস আপনি স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে সে যখন ডিউরিং কল করবে ওই সময় তার যেন প্রত্যেকটা প্রোডাক্টকে সে কল করে, প্রত্যেকটা পিজিকে প্রোডাক্ট গ্রুপকে যেন সে টাচ করে, জি ইভেন যেটা স্লো মুভিং সেটাকেও যেন সে টাচ করে, কারণ ডিউরিং কল অনেকগুলো জিনিস চলে আসতে পারে। থার্ড থিংস আপনি যেটা বলেছেন, এটা ফোর্থ যেটা আপনি বলেছেন স্যার, কাস্টমার নতুন নতুন বাড়ানো। জি, কারণ নতুন নতুন কাস্টমার না বাড়াইলে আলটিমেটলি তো আমার বিক্রি বাড়ছে না। সো কম হোক বেশি হোক এরকম করে প্রতিদিন যদি অ্যাটলিস্ট 1টা 2টা 3টা করে নতুন নতুন কাস্টমার বাড়ানো যায়, তাহলে তার বিক্রি চোখ বন্ধ করে বেশি হবে। জি স্যার থ্যাংক ইউ। স্যার আমরা একটু চলে যেতে চাই আপনার সঙ্গে এবার, আপনি পরবর্তীতে গেলেন আরলা ফুডে। জি। সো আরলা ফুডের আমরা অ্যাজ এ লিডারশিপ রোল থেকে আপনার একটা গল্প শুনতে চাই, যেখানে অ্যাজ এ লিডার আপনি সাকসেসফুলি কিছু কাজ করেছেন, অর কোনো স্ট্রাগল করছেন, হোয়াট এভার। আমার কাছে মনে হয় যে আরলা ফুডসের যদি রিমার্কেবল কিছু বলতে হয়, তাহলে আমি বলবো যে এক্সেপশনাল প্রোডাক্ট লঞ্চ। আপনারা জানেন যে ডানো বাংলাদেশে কিন্তু পাকিস্তান আমল থেকে আছে। তো আমার সময় তখন প্রায় 50 বছর পার হয়েছে, এখন 60 বছর, আজকে যদি 25-এ দাঁড়ায় তাহলে 60 বছর হয়ে গেছে। কিন্তু ওই সময়ও 50 বছরে শুধু ডানোই ছিল তাদের প্রোডাক্ট, বেসিক প্রোডাক্ট, হেরিটেজ প্রোডাক্ট। তারা মার্কেট লিডার ছিল এবং ডানো বলতে মানুষ দুধ বলতো, এমন একটা ব্যাপার ছিল। তো ডানো ছাড়া তাদের অন্য কোনো পিজি ছিল না, অন্য কোনো প্রোডাক্ট গ্রুপ ছিল না। কিন্তু আমি জয়েন করার পরে কিন্তু সেখানে নিউট্রিশন প্রোডাক্ট, যেমন ধরেন বাচ্চাদের জন্য ডিলাক নামে, ডিলাক 1 এবং 2 নামে প্রোডাক্ট লঞ্চ করা হলো। ডিলাক 1 ডিলাক 2 তো খুব ভালো চলতো তো একটা সময়। জি জি, ভালো চলতো কারণ এবং নেসলের কন্টেম্পোরারি হিসাবে প্রোডাক্ট, মানে ওই সময় আসলে প্রিবায়োটিক প্রোবায়োটিক একটা খুব ভালো একটা ইস্যু ছিল। তো ওইটাকে অ্যাকোমোডেট করে প্রোডাক্ট লঞ্চ করা হয়েছিল। তো ওই সময় ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু এটা খুব মডার্ন ফর্মুলা ধরা হতো, যে চাইল্ড নিউট্রিশন প্রোডাক্টে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক থাকে সেটা খুব ভালো প্রোডাক্ট। তো যাই হোক, ডিলাক 1, 2 লঞ্চ করার পরে আমরা মায়েদের জন্য, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়েদের জন্য আমরা ডানো মাম নামে একটা প্রোডাক্ট লঞ্চ করলাম। এবং যারা একটু অবিজ তাদের জন্য লো ফ্যাট একটা প্রোডাক্ট লঞ্চ করা হলো, ডানো স্লিম। সো আমার কাছে মনে হয় যে এই উপর্যুপুরি এই 3-4টা প্রোডাক্ট লঞ্চ করাটা ওই সময়ের, আমার সময়ের পিরিয়ডের মধ্যে একটা রিমার্কেবল জার্নি আমি মনে করি। ও ফ্যান্টাস্টিক। তার মানে আরলাতে এটা করলেন। তাহলে স্যার একটা সম্পর্ক প্রশ্ন আসে যে আপনি এটা যে করলেন, বাংলাদেশে তো এখনও অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো। তো একটা প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে ওই সময়টা আপনি কোন কোন বিষয়গুলোকে আসলে চিন্তা করেছেন, যেটার মাধ্যমে আপনি আসলে করা দরকার বা ভালো করেছেন, কিভাবে? না, আমার কাছে যেটা মনে হয় যে আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মার্কেটিং, যদিও আমি সেলসেই সারা জীবন কাটিয়েছি, এটা মার্কেটিং রিলেটেড একটা প্রশ্ন যে একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে আসলে কি করতে হয়। প্রথম কথা হচ্ছে যে আসলে প্রি অ্যাসেসমেন্ট অবশ্যই করতে হবে। কোনো অ্যাসেসমেন্ট ছাড়া কোনো প্রোডাক্ট লঞ্চ করা যাবে না। আসলে একটা প্রোডাক্টের যে মার্কেট সাইজ, অপরচুনিটি, এগুলো কত, সেটা আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনি নিজে করেন, আপনি যদি প্রফেশনাল না হন প্রয়োজনে এজেন্সি দিয়ে আপনি এই অ্যাসেসমেন্টটা আপনার করাতে হবে যে এই প্রোডাক্টের আসলে ভবিষ্যৎ কী, আপনি এই প্রোডাক্ট নিয়ে কত দূর যেতে চান, কোথায় যেতে চান। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি কী। আপনি এই প্রোডাক্টের বুঝলেন যে হ্যাঁ অপরচুনিটি, অনেক ভালো অপরচুনিটি আছে, আপনি সেটা টনেজে বলেন, টাকাতে বলেন, ভলিউমে বলেন, আপনি সেটা অ্যাসেস করলেন, নিরূপণ করলেন। এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ মার্কেট তো আছে, কিন্তু আপনি সেটা গ্র্যাব করবেন কীভাবে, আপনার সেই রিসোর্স আছে কি না। এটা হতে পারে পিপল রিসোর্স, হতে পারে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপার। আপনি আসলে এই অপরচুনিটি গ্র্যাব করার জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচারাল কি আছে কি নাই সেটাকে আপনাকে জাস্ট করে সেটার তৈরি করতে হবে। এবং আর একটা বড় জিনিস সবসময়ই থাকে, সেটা হলো পিপল রিসোর্স ইজ বেস্ট রিসোর্স। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার দক্ষ জনবল আছে কি না, এই অপরচুনিটি গ্র্যাব করার জন্য আপনার দক্ষ জনবল আছে কি না। এবং এই দক্ষ জনবল থাকলে তাদের ট্রেন আপের কোনো ব্যবস্থা থাকবে কি না।
তো আলটিমেটলি আপনি যখন ইনফ্রাস্ট্রাকচার আপনি অ্যাসেসমেন্ট করলেন যে হ্যাঁ সেটার অপরচুনিটি আছে, এরপরে আপনি ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য আপনার কী করণীয় সেটা আপনি ঠিক করলেন, তারপর আপনার জনবল আপনি ঠিক করলেন এবং আপনার অ্যাপ্রক্সিমেট গোলটাকে আপনি নির্ধারণ করলেন যে এই মুহূর্তে বাজারে যদি আপনি প্রোডাক্ট এনে লঞ্চ করেন তাহলে আপনার গোল কি, আপনি কি লিডারশিপ নিতে চান নাকি আপনি কন্টেম্পোরারি মোটামুটিভাবে একটা জায়গায় একটা যেতে চান, একটা অ্যাভারেজ নাকি, হ্যাঁ তখন আপনার স্ট্র্যাটেজি ঠিক ওইগুলোর উপরে। এখানে কিন্তু আমার একটা সম্পূরক প্রশ্ন আবার চলে আসলো। আপনি একটা কথা বললেন আর কি, যদি আমি কোট করি, যেহেতু আমি ট্রেনার, আপনি বললেন যে ট্রেনিং করাইতে হবে বা দক্ষ করতে হবে। সো আপনি তো সুপারস্টার গ্রুপে আছেন। আমি গতকালকে আপনার একটা পোস্ট দেখছিলাম যে আপনারা অগাস্টে হাইয়েস্ট সেলস করেছেন। জি, আমরা আসলে সেকেন্ডারি সেলসটাকেই আমাদের বেসিক সেলস ধরি। তো আমরা আমাদের প্রোডাক্ট লিফটিং এবং সেকেন্ডারি সেলসের কনসিডারেশনে আমাদের গত 31 বছরের ইতিহাসে আমরা সর্বোচ্চ সেলস করেছি আগস্ট মাসে। বিশাল ব্যাপার। সো সুপারস্টার গ্রুপের এই যে বড় একটা বিক্রি হলো, এখানে কি আসলে ট্রেনিংয়ের কোনো অবদান আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি মনে করি যে 3টা জিনিসের সমন্বয়ে কিন্তু সাকসেস আসে। একটা হচ্ছে যে ম্যানেজমেন্টের দিক নির্দেশনা এবং তাদের যে পরিপক্কতা, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কর্মী আছে, দক্ষ জনবল, তাদের যে অধ্যবসায় এটা, এবং আর একটা হচ্ছে আমি মনে করি যে ট্রেনিং। অবশ্যই ট্রেনিংয়ের একটা বিশাল অবদান আছে এবং বিশাল ইউটিলিটি আছে, কন্ট্রিবিউশন। স্যার আমরা যেটা দেখি আর কি, আমি যেহেতু ট্রেনার সেই হিসেবে আমরা দেখেছি বাংলাদেশে সুপারস্টার গ্রুপ তারা তাদের পিপল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক টাকা খরচ করে, যেটা আসলে অনেক চিন্তাই করতে পারি না। কারণ আমরা তো বিভিন্ন কোম্পানিগুলোর সাথে যখন প্রপোজাল দিই, কথাবার্তা বলি, তখন দেখি যে তাদের যে চিন্তা ভাবনা, ইভেন আমাদের প্রতি এক্সপেন্স করার, এটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্ট করার যে একটা মানসিকতা, সেটা অনেক অনেক দুর্বল। সেই জায়গাটায় সুপারস্টার গ্রুপ ডিফারেন্ট, ওনারা খরচ করেন। এবং এই বছরও তো আপনারা প্রচুর ট্রেনিংয়ের মধ্যে গেলেন। ইভেন আমরা নিজেরাই মেবি আপনাদের সুপারস্টার গ্রুপে অনেকগুলো সেলস ফোর্সকে ট্রেনিং করিয়েছি, একবারে ফার্স্ট লাইন ম্যানেজার থেকে টপ টায়ার পর্যন্ত। তো এইখানে শুধু কি আসলে মালিকেরই দায় যে ট্রেনিং করানোর, নাকি আসলে কলিগদেরও আসলে প্রয়োজন আছে? আপনি না, অবশ্যই কলিগদের প্রয়োজন আছে। আমার প্রশ্নটা একটু জেনে নেই, কারণ আপনি তো বড় হয়েছেন, আপনি কি সবসময় কোম্পানির জন্য ওয়েট করতেন নাকি আসলে নিজেও কোনো ট্রেনিং নিজেকে ইনভেস্ট করতেন? এরকম একটা প্রশ্ন স্যার। আমি প্রথমে ধন্যবাদ জানাই একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করার জন্য। তো আমি আসলে সুপারস্টার ম্যানেজমেন্টকে আবারও ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তারা কিন্তু একদম গ্রামার মেনে এই কাজটা করেন। একদম প্রথমে মনে করেন যে টিএনএ আমার ট্রেনিং নিড অ্যানালিসিস করে একদম পুরো ট্রেনিং ক্যালেন্ডার আমরা সারা বছরে করে ফেলি। সারা বছরে ট্রেনিং ক্যালেন্ডার করে আমাদের একদম ফাউন্ডেশন ট্রেনিং, রিক্রুটমেন্ট যারা হয় তাদের ট্রেনিং সহ আমরা একদম সারা বছরের আমরা একদম সময় টাইম টু টাইম এক্সটার্নাল আমাদের রিসোর্স দিয়ে আমরা কোন ট্রেনিংগুলো করাবো, আমাদের ইন্টারনাল রিসোর্স দিয়ে আমরা কোন ট্রেনিংগুলো করাবো, সেগুলো কিন্তু আমরা ফিক্স আপ করে ফেলি। এবং কোনো কারণেই কিন্তু আমাদের এই ফিক্সেশন থেকে আমরা সরে আসি না। হ্যাঁ, আমাদের এইটা অফলাইন অনলাইন দুই ধরনেরই আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এবং যদি এক্সটার্নাল ট্রেনারের কথা বলেন, আমরা কিন্তু রিসোর্সের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। কোনো পার্টিকুলার কন্টেন্টসের উপর সবচাইতে মানে কান্ট্রি বেস্ট ট্রেনারকে তাকে আমরা চুজ করে নিয়ে আসি আমাদের এইগুলো করার জন্য। তো আমি আবারও সেই জন্যই ধন্যবাদ জানাই যে সুপারস্টার ম্যানেজমেন্ট এই ব্যাপারে কোনো ধরনের কোনো কার্পণ্য করে না, কারণ তারা বিশ্বাস করে যে দক্ষ জনবলই পারে আসলে বিজনেসের চেহারা পাল্টে দিতে। আপনি কি নিজে আপনার ডেভেলপমেন্টের জন্য চাকরি করা অবস্থায় নিজে টাকা দিয়ে ট্রেনিং করছিলেন? আমার খুব এই ব্যাপারে আমার মজার একটা অভিজ্ঞতা আছে। আমি প্রতিষ্ঠানের নাম না বলি, মনে করেন ইন্টারভিউ বোর্ডে আমি বসে আছি, আমাদের ইন্টারনাল প্রমোশন হওয়ার কথা, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, এটা রিলেভেন্ট কিন্তু সেজন্যই। সেটা হলো যে একদম মনে করেন যে 12 বছর 14 বছর কাজ করে এসেছে, তারা তো খুব প্রসপেক্টিভ পিপল রিসোর্সেস। তাদেরকে যখন প্রমোশনে জিজ্ঞাসা করা হলো যে তারা আসলে তাদের চাকরি বা তাদের ওই কোম্পানিতে কর্মরত অবস্থা ওই কোম্পানির ট্রেনার ছাড়া তারা আসলে অন্য কোনো ট্রেনিং করেছে কি না, মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা বড় অংশ, প্রায় মানে 90% বলছে তারা কোনো ট্রেনিং করে নাই এক্সটার্নাল ট্রেনিং। তারা নিজস্ব টাকা ইনভেস্টমেন্ট করে কোনো ট্রেনিং করে নাই। তারা কোনো ট্রেনিংয়ের জন্য বা সেলস রিলেটেড কোনো বই পড়ে নাই তারা। তার মানে আমাদের এখনও বিপুল জনগোষ্ঠী,
বিভিন্ন কোম্পানিতে কর্মরত, তারা তাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তারা এক্সপেক্ট করছে যে এক্সপিরিয়েন্সের কারণে তারা অনেক ভালো জায়গায় তারা ডেপুটেড হবে। স্যার এখন আমার কাছে যদি প্রশ্ন আসতে পারে যে স্যার মানে আমি না হয় করি না, আপনারা কি করছেন কিনা স্যার? জি, আমি আসলে যদি আমি প্রথম থেকেই ধরি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি আমার নেসলেতে চাকরিরত অবস্থাতেই। হ্যাঁ, তো ওইটাকেও আমি মনে করি যে এটাও একটা ইনভেস্টমেন্ট আমার ট্রেনিং, কারণ আমার যে সাবজেক্ট থেকে আমি মাস্টার্স করে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমি এই চাকরিতে এসেছিলাম, দ্যাট ওয়াজ নট রিলেটেড টু মাই প্রফেশন, বাট আমি মনে করি যে আমি যে এমবিএ করেছি দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড টু মাই প্রফেশন। এর পাশাপাশি এর পরবর্তীতে আইবিএ থেকে মনে করেন ব্রিটিশ অফিসার তখন ছিল, বা এক্সটার্নাল অনেক 7 হ্যাবিটসের উপর ফরেন ট্রেনার, মানে অনেক ধরনের ট্রেনিং আমি নিজস্ব ইনভেস্টমেন্টে আমি করার চেষ্টা করেছি। এবং সবসময় আমি চেয়েছি আমার দুর্বলতা কথা, আমি আসলে নিজেকে সবসময় অ্যাসেস করেছি যে মনে করেন এটা বলতে হয়তো লজ্জা লাগতে পারে অনেকের, আমি এক্সেলে খুব দুর্বল ছিলাম, খুবই দুর্বল ছিল। আমার মনে হয়েছে যে না, এটা আমার নিজেই এটা প্রতিষ্ঠানকে না বলে আমার নিজে ডেভেলপ করা উচিত। আমি কিন্তু আলাদা এবং প্রথমে প্রাইমারি তারপরে অ্যাডভান্স লেভেলের কিন্তু আমি ট্রেনিংগুলো করেছি এবং নিজস্ব উদ্যোগে। ঠিক একই রকমভাবে বইয়ের কথা দিয়ে বলে, আমি এমনি নর্মালি ছোটোবেলা থেকে কিন্তু প্রচুর বই পড়তে পছন্দ করি। হয়তো সেগুলো উপন্যাস ছিল, হয়তো গল্প ছিল, কিন্তু পরবর্তীতে প্রফেশনে যখন আসি তখন অবশ্যই সেটা ট্রান্সফর্ম হয়ে কিন্তু এই রিলেটেড সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড অনেক বই আমি কিন্তু পড়ার চেষ্টা করেছি। আর আপনি জানেন, আপনি শুরুতেও বলছিলেন যে আমাদের কিন্তু প্রচুর ট্রাভেল করতে হয়, তো এই ট্রাভেল টাইমটাই আমি মনে করি যে বই পড়ার জন্য উপযুক্ত সময়। হ্যাঁ, মনে করেন যে গাড়িতে আছি, বাসে আছি, ট্রেনে আছি, প্লেনে আছি, ওই সময়টা কিন্তু এখন তো গুগল করলেই আপনি মোবাইল থেকেও আপনি অনেক কিছু, আপনার আলাদা বই ছাড়াও আপনি অনেক কিছু জানতে পারেন। তো এই কথাগুলো, এই পরামর্শগুলো কিন্তু আমি আমার সহকর্মীদেরকেও দিয়ে থাকি যে তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট যদি তুমি নিজে না করতে পারো তাহলে কিন্তু কোম্পানি তোমাকে মূল্যায়ন করবে না। আপনাকে আমি এইখানে একটা তথ্য দিতে চাই, যারা আমাদেরকে দেখছেন, আপনি এখনই একটা কাজ করেন তো, গুগলে যাবেন, গিয়ে অথবা আপনি এআইকে প্রশ্ন করেন 70-20-10 লার্নিং মডেল। আমি আবার বলছি 70-20-10 লার্নিং মডেল। আপনি যখন এটা সার্চ দিবেন দেখবেন যে দুর্দান্ত একটা ঘটনা, সেটা হচ্ছে 70% মানুষ শিখে তার নিজের কাজের মাধ্যমে। মানে আমি ধাক্কা খেতে খেতে শিখবো, ওর আমি নিজে থেকে ইনভেস্ট করে শিখবো, অথবা আমি ইউটিউব থেকে শিখবো। মানে অন দ্য জব ট্রেনিংয়ের মাধ্যমে মানুষ শিখে 70%। 20% শিখে সে তার কমিউনিটির কাছ থেকে, ইট মিনস আপনার বন্ধু বান্ধব, আপনার বস, সারাউন্ডিংস, আপনার এনভায়রনমেন্ট, সেখান থেকে শিখবেন আপনি 20%। আর অনলি 10%, স্যার অনলি 10% মানুষ ফর্মাল ট্রেনিং থেকে শিখে। মানে আমি যদি চিন্তা করি, একটা কোম্পানি 10% লায়েবল হচ্ছে তার এমপ্লয়িকে শেখানোর জন্য। এটা আমার কথা না স্যার, গবেষণা বলছে। এটা ইজিলি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা দেখার সুযোগ আছে। ইভেন বড় বড় টপ টায়ারের কোম্পানিগুলো কিন্তু এটাকে খুব ফলো করে। তো সেজন্য একজন কলিগ তার নিজেকে দক্ষ করার জন্য আপনি যে কাজটা করেছেন, যে আপনি আইবিএতে পড়াশোনা করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, দেন আপনি অনেক বিডি জবস থেকে কোর্স করেছেন, বা বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছেন, নিজেকে সমৃদ্ধ করার জন্য বই পড়েছেন। এই কাজগুলো করার কারণেই কিন্তু আজকে মোহাম্মদ শাখাত হোসেন একজন চিফ সেলস অফিসার, অনেকগুলো পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। সো এই জায়গাটা যারা আমাদেরকে দেখছেন, একটু অনুরোধ করবো, আপনিও সেলসের মানুষ হয়ে থাকলে পড়াশোনার আসলে কোনো বিকল্প নাই, পড়তে হবে আপনাকে। স্যার এইবারে যদি আপনার কাছে যাই, পরের জার্নিটা, লাইক আপনি এখন সুপারস্টার গ্রুপে আছেন এবং আর্লার পরে আপনি সুপারস্টার গ্রুপে আসলেন, ইজ দ্য ফার্স্ট। আপনি সুপারস্টার গ্রুপের সাথে কাজ শুরু করলেন এবং সুপারস্টার গ্রুপে তো এখন জানি যে আপনার একটু ভাগটাগ হয়েছে মনে হয়, খুব সম্ভবত প্রোডাক্ট ওয়াইজ চ্যানেল আছে আমাদের এখানে, সেলস চ্যানেল, 4টা সেলস চ্যানেল। আমি যখন প্রথমবার জয়েন করি 15 সালে, তখন কিন্তু আসলে একটাই চ্যানেল ছিল সুপারস্টার গ্রুপে। তো অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তখন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তখনকার ম্যানেজমেন্ট নেয়। আমাদের তো আসলে প্রোডাক্টগুলো লাইটিং এবং অ্যাক্সেসরিজ 2 ভাগে বিভক্ত, তো আমরা লাইটিং এবং অ্যাক্সেসরিজকে 2টো চ্যানেলে ভাগ করে আমরা ব্যবসা শুরু করি। এবং এই সিদ্ধান্তটার কারণে কিন্তু আমাদের সেলস গ্রোথ কিন্তু রাতারাতি অনেকাংশ, আমি যদি বলি পার্সেন্টেজ হিসাবে, যে শুধুমাত্র এই সিদ্ধান্তের কারণে কিন্তু 25% সেলস বা গ্রোথ হয়। ফ্যান্টাস্টিক। স্যার আমি যতটুকু আপনার কাছ থেকে অফ রেকর্ড একটু দেখেছিলাম যে আপনি 3 বছর সেখানে সার্ভ করেছেন এবং ওই 3 বছরে আপনাদের এই যে চ্যানেলে একটা ডিভিশন করলেন, আলাদা করে দিলেন, লাইট আলাদা, অ্যাক্সেসরিজটা আলাদা। এর কারণে আপনাদের 3 বছর আগে যা সেল ছিল, 3 বছর পরে আপনি যখন রেখে আসলেন ঠিক ডাবল হয়েছে। আমি যদি ধরে নিই 5 টাকা ছিল, সেটা 10 টাকা হয়ে গেছে। এই যে গ্রোথটা যে হইলো এখানে, অফকোর্স আপনি যখন
ডিভাইড করলেন জিনিসটা, এটা একটা ফ্যাক্টর। তো এখানে তো ডিলার বেস বিজনেস, রিটেলার বেস বিজনেস, সো এখানে কি আপনাদের ডিলার বা রিটেলারের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস আনতে হয়েছিল কিনা, নাকি একই ডিলারের কাছে আপনি দুইটা ডিলারশিপ দিচ্ছেন? না না, এটা আসলে যেটা হয়েছে, অবশ্যই আমরা চ্যানেল সেপারেশন করেছি। তখনকার আমার যে পরিবেশক ছিল তাদেরকে আমরা বলেছি যে দেখেন আমরা দুভাগে ভাগ করছি লাইটিং এবং অ্যাক্সেসরিজ, আপনি কোনটা নিতে চান। আপনি যদি, কারণ আপনারা জানেন যে একটা নতুন বিজনেস শুরু করতে গেলে কিন্তু আলাদা ইনভেস্টমেন্ট প্রয়োজন, আলাদা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়। আমাদের যেমন কোম্পানি এন্ডে আমাদেরকে ম্যানেজমেন্ট রিসোর্স, পিপল রিসোর্সকে ডেপ্লয় করতে হয়েছে। তো এই কারণে কিন্তু আমরা পরিবেশকদেরকে বলেছি যে আপনি কোনটা রাখতে চান। তো স্বভাবতই তখন যেহেতু লাইটিং দিয়েই কোম্পানিটা শুরু হয়েছিল, ম্যাক্সিমাম পরিবেশকই কিন্তু লাইটিংটাই রাখতে চেয়েছিল, কিন্তু আমরা অ্যাক্সেসরিজ নিয়ে পরবর্তীতে আমাদের যাত্রা শুরু করি। বর্তমানে কিন্তু অ্যাক্সেসরিজের গ্রোথ রেট কিন্তু অনেক বেশি, লাইটিংয়ের চাইতে বেশিই বলা যায়। সো যাই হোক, পরবর্তীতে এটা হয়। তার মানে আপনি ওই সময় যে পরিবেশক যারা ছিলেন বা ডিলার যারা ছিলেন তাদেরকে অপশন দিয়েছেন যে ভাই আপনি কোনটা নেবেন, বাল্ব অর আপনি অ্যাক্সেসরিজ। জি তো ওনারা অনেকেই হয়তো লাইটিংটা নিছে, তাহলে কি অ্যাক্সেসরিজের জন্য নতুন ডিলার নিতে হয়েছে? জি। ওকে ওকে। তার মানে যারা আমাদেরকে দেখছেন, যদি আপনি ডিভাইড করে ফেলেন আপনার বিজনেসকে, সেই জায়গাটা অফকোর্স নতুন ডিলারশিপের কথা চিন্তা করতে হবে, রাইট? কারণ একই ডিলারশিপে যদি আপনি মুভ করতে চান তাহলে কিন্তু আপনার বিজনেসটা যে গ্রো করার কথা সেই গ্রোথটা কিন্তু কম্পারেটিভলি কম হবে, আমি রাইট স্যার? এটা আপনি ঠিকই বলেছেন। আমরা আমরা এই ধারণার উপর আসলে আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখে, আমরা যে মূল উদ্দেশ্যই থাকে যে আমরা জাস্ট একজন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে একটা অংশ নিয়ে অন্যকে দেয়া, ব্যাপারটা ওইরকম না। আমরা আসলে এক্সপেক্ট করি যে ওই পরিবেশকের ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি আছে কি না। যদি না থাকে, তাহলে যদি সে আগ্রহ করে নিতে চায়, তাহলে কিন্তু সে আলটিমেটলি কিন্তু সে দেখা যাবে যে তার যে আরেকটা অংশের বিজনেস ওখানেও কিন্তু দুর্বল হয়ে যাবে। তো আমরা যেটা করি আসলে যে তার যদি ফিনান্সিয়াল ক্যাপাসিটি, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু যদি সাপোর্ট করে, আমাদের অনেক কম্বাইন্ড ডিস্ট্রিবিউটর আছে, তারা ভালো করছে। ওকে। কিন্তু আবার অনেকে আছে যে না, কম্বাইন করলে হয়তো সে ভালো করবে না, সেক্ষেত্রে আমরা হয়তো সেপারেশন করে পৃথক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে আমরা ডিস্ট্রিবিউটরশিপ দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে সাফল্য সহজেই আমাদের কাছে চলে আসে। তো কাজে আমাদের সব ধরনের মেকানিজমে আছে। আমাদের কাছে যেমন সিঙ্গেল পরিবেশক আছে, শুধুমাত্র একটা চ্যানেল নিয়ে ব্যবসা করছে, আবার মাল্টিপল চ্যানেল নিয়ে ব্যবসা করছে, এরকম পরিবেশকও আমাদের আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আপনার সেই জায়গাটা জানলাম। স্যার আমি এরপরে যেটুকু জেনেছি যে আপনি সুপারস্টার গ্রুপ থেকে পরবর্তীতে ওয়ালটনে গেলেন। ওয়ালটন আরেক বিগ জায়ান্ট ইন বাংলাদেশ, এবং ওয়ালটনের আপনি এই ইলেকট্রিক্যাল মার্কেটটাকেই তৈরি করেছেন, আপনার হাত দিয়ে তৈরি হয়েছে। তো ওয়ালটনে যে আপনি গেলেন, সেখানে গিয়ে আপনার আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় ছিল? আমি প্রথমে একটু বিনীতভাবে বলি যে আসলে সেলসের সাকসেসটা কিন্তু আসলে কোনো ব্যক্তিগত সাকসেস না। আমি মনে করি ইটস এ কালেকটিভ গেম। সবাই মিলে আসলে কাজ করলে হয়তো হয়তো কারো মাধ্যমে জিনিসটা হয়, কিন্তু আমি মনে করি সেলসের যে কোনো সাফল্যই একটা দলীয় সাফল্য। তো আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে। আমি আসলে যখন ওয়ালটনে জয়েন করি তখন ইলেকট্রিক্যাল ডিভিশনটা কিন্তু লসে ছিল তাদের। তারা ইলেকট্রিক্যাল বিজনেসটা নিয়ে কিছুটা বিচলিত ছিল যে এই বিজনেসের ভবিষ্যৎ কী। হ্যাঁ, তো আমার জয়েন করার পরে সামহাও নতুন করে টিম রিফর্ম করি, পরিবেশক যাই। আসলে যেটা ব্যাপার ছিল, ওনাদের স্ট্যাবলিশ বিজনেস ছিল ইলেকট্রনিক্সে, এবং ওনাদের একটা বিশ্বাস ছিল যে ইলেকট্রনিক্সের যে চ্যানেলটা, এই চ্যানেলটাই এনাফ হচ্ছে রিটেল সেলসের জন্য, ইলেকট্রিক্যাল সেলসের জন্য, যেটা আসলে প্র্যাকটিক্যালি ম্যাচ করে না। প্র্যাকটিক্যালি আপনারা জানেন যে আসলে কোনো ছোটো প্রোডাক্ট, 30 টাকা দামের একটা প্রোডাক্টের জন্য কেউ কিন্তু শোরুমে, এসি শোরুমে যেতে চাইবে না। মানুষের পার্সোনাল কনসেপশন হচ্ছে যে যত বেশি শোরুম বেশি জাঁকজমক হবে, তত দাম হবে বেশি। তো এই জন্য আপনার যখন ছোটোখাটো প্রোডাক্টগুলো, সুইচ, পিয়ানো সুইচ একসময় লক্ষ লক্ষ পিস আমরা সেলস করেছি। তো এই ছোট প্রোডাক্টকে সেল করার জন্য কিন্তু সে গ্রোসারি দোকান বা ইলেকট্রিক শপ এখানেই যেতে চাইবে। তো এই ডিস্ট্রিবিউশনটাতে তাদের কিছুটা, তাদের নিজস্ব প্লাজা ছিল, এক্সক্লুসিভ তাদের যে ডিস্ট্রিবিউটর তারা ছিল, কিন্তু ওইগুলো আসলে এনাফ ছিল না ইলেকট্রিক্যাল সেলসের জন্য। তো কিছু পলিসিগত পরিবর্তনের কারণে কিন্তু সাফল্যটা সহজেই ধরা দেয়, এবং আমি জয়নিংয়ের 1 বছরের মধ্যে তাদের 3টা যে ইউনিট, লাইটিং, অ্যাক্সেসরিজ এবং ফ্যান, 3টা ইউনিটই কিন্তু লাভের মুখ দেখে। ও মাই গড, ইটস এ হিউজ সাকসেস। স্যার এখানে আমার একটা কঠিন প্রশ্ন, আপনি কীভাবে দেবেন আমি জানি না, কারণ বাংলাদেশের আলোকে আমরা যেটা মনে করি বা দেখি, মনে করি না, যেটা দেখি, মালিক পক্ষ বেশিরভাগ, কিছু মালিক পক্ষ ভালো থাকতে পারে সে ভিন্ন হিসেব, বেশিরভাগ মানুষ মনে করে যে সাখাওয়াতকে আমরা টাকা দিছি, বেতন দিছি, সেজন্য সে কন্ট্রিবিউট করছে। এখানে আসলে
অন্য কারো আনলেও হয়তো বা হইতো। মালিকদের এই ভাবনাটা আসলে কতটুকু সঠিক? আসলেই কঠিন প্রশ্ন। আমি আসলে যেটা মনে করি যে মানুষ কিন্তু যন্ত্র না। মানুষ কিন্তু মানুষ, সে সংবেদনশীল। সে তখন যখন তার কোম্পানির প্রতি, পণ্যের প্রতি একাত্মতা পোষণ করে, মন থেকে, অন্তর থেকে সে যখন ভালোবাসা অনুভব করে, তখন যে সাকসেসটা আসে সেটা কিন্তু যান্ত্রিকভাবে আসা সম্ভব না। এ কারণেই সেলস প্রফেশন, আমি বিশ্বাস করি যে সেলস প্রফেশনে কিন্তু রোবট আসবে না, মানুষকে দিয়েই কিন্তু সেলস প্রফেশন কিয়ামত পর্যন্ত মানুষকে দিয়ে এটা করাতে হবে। কারণ এটা যদি কোম্পানির প্রতি, পণ্যের প্রতি ভালোবাসা না থাকে, তার যদি আলাদা আকর্ষণ না থাকে টার্গেট অ্যাচিভমেন্টের জন্য, সে নিজে থেকে ফিল না করে, শুধুমাত্র মাসিক বেতনের জন্য কিন্তু কেউ কাজ করে না। আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে বিক্রয়কর্মীরা কাজ করছে, যে কোম্পানিগুলো ভালো করছে, আমি মনে করি অতি সংবেদনশীল কর্মী, কোম্পানির প্রতি লয়াল কিছু মানুষের জন্য সেটি সম্ভব হচ্ছে। এটা শুধুমাত্র যান্ত্রিকভাবে এটা সম্ভব না যে একটি পলিসির আন্ডারে আপনি কিছু বেতন দিলেন আর কিছু লোক নিলেন, হ্যাঁ, তাহলে কিন্তু একজন থেকে আরেকজনের রেজাল্ট কিন্তু ভিন্নতর হতো না। হ্যাঁ, এই ভালোবাসা থেকে, এই ডেডিকেশন থেকে আমি মনে করি যে এই কন্ট্রিবিউশনটা আসে। সো আমি এই জায়গা থেকে একটা মেসেজ আসলে দিতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল অনেকদিন থেকে যে এরকম একটা মেসেজ যারা মালিক পক্ষ আছেন তাদেরকে দেওয়া, যে দেখেন একটা কোম্পানির যারা সেলসে কাজ করে, তো ওনার একটা মানে সন্তানের মতো যদি ভালো না বাসে ওনার প্রোডাক্টকে বা ওনার এই কাজটাকে, তা না করতে পারলে এটা কখনোই এরকম করে গ্রো করে না। তার মানে যেহেতু গ্রো করে, ইট মিনস উনি এটাতে ডেডিকেশন, ওনার প্যাশন, ওনার অনেক স্যাক্রিফাইস, ইভেন ওনার অনেক ভালো লাগা মুহূর্তগুলো কিন্তু এখানে দিয়ে ফেলে, রাইট স্যার? স্যাক্রিফাইস করতে হয়, প্রচুর প্রচুর। সো যার কারণে তৈরি হয়। সো এটা করার পরে যদি হুট করে একদিন শোনে আমি আপনাকে যা করছেন এটা তো আসলে আপনি এক্সট্রা কি করলেন, হ্যাঁ, আপনি তো টাকা পাইলে এরকম অনেকেই করতো, আসলে তা না, একেবারে রং রং রং। কারণ টাকা দিয়ে আপনি সব জিনিস পাবেন না সব সময়। তাই বর্তমানে যেই মানুষগুলো আপনার কোম্পানিতে ডেডিকেশন নিয়ে, প্যাশন নিয়ে অন্য লেভেলে সার্ভ করছে, তাদের ক্ষেত্রে আপনাদের একটা রেকমেন্ডেশন অথবা অ্যাকনলেজমেন্ট থাকা খুব জরুরি যে ইয়াস, সেও এই কোম্পানির একটা অন্যতম অংশ। ওই বিষয়টা তাদেরকে খুব দিতে পারলে দেখবেন যে আপনি অন্য লেভেলের আপনার কোম্পানিটা রান করবে। ইয়াস, কিছু কিছু জায়গায় ঘাটতি থাকতেই পারে, সেখানে আপনি ওয়ান টু ওয়ান কোচিং বা স্পেশাল অনেক কোচ আছে এখন, কোচদের সাথে ওয়ান টু ওয়ান কোচিংয়ে আপনি তাদেরকে দিতে পারেন, টপ টায়ারের মানুষদেরকে। ইয়াস, কীভাবে আপনার বিজনেসকে আরও পরের ধাক্কা নিয়ে যাবে, বিকজ তার মধ্যে আপনি ডেডিকেশন আছে, প্যাশন আছে, অন্য লেভেলে কন্ট্রিবিউট করার মানসিকতা আছে। সো এই কোচিংটা দিতে পারলে এই মানুষটা অনেক দূর উঠবে। এখন অনেকেই আছেন এরকম বিজনেস কোচিং করায়। সো আপনারা যদি মনে করেন সেই জায়গাগুলোতে অফকোর্স সার্চ করে বের করতে পারেন। স্যার, আমরা যদি এবার আপনার কাছে আরেকবার চলে যাই, আপনি যেখানে ছিলেন ওয়ালটন থেকে পরবর্তীতে আপনি আসলেন আবার সুপারস্টার গ্রুপে। ওয়ালটন থেকে আমি মাঝখানে আপনি এসিআইতে ছিলেন, রাইট স্যার? জি, এসিআইতে বিজনেস ডাইরেক্টর হিসেবে আমি কাজ করেছি। এসিআইতে বিজনেস ডিরেক্টর হিসেবে কাজ করেছেন স্যার, কোন সেগমেন্টটাতে? এটা আসলে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স আমার ইয়েতে ছিল। শব্দটা স্যার আপনি দুটো বললেন, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। একটু কি আমাদেরকে আলাদা করে বলবেন, কারণ দর্শকরা অনেকে এর মধ্যে একটু কনফিউজড হয়ে যায় যে ইলেকট্রিক্যাল কি আর ইলেকট্রনিক্স কি। আমি খুব টেকনিক্যাল মানুষ নই, কাজে টেকনিক্যালি আনসার করবো না। আমি স্বাভাবিকভাবে যদি বলি, আসলে যে পণ্যগুলো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে চলে, যে সার্কিটগুলো, সেটা আসলে ইলেকট্রনিক পণ্য। আর ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক্যাল মানে তেমন কোনো জটিল সার্কিট থাকে না, কিন্তু ইলেকট্রিক্যাল পণ্য ইলেকট্রিক্যালে চলে। আমি উদাহরণ দিলে আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে স্মার্ট ওয়াচ বা কম্পিউটার, এগুলোকে আপনি ইলেকট্রনিক্স পণ্য বলতে পারেন, বা টেলিভিশন, এগুলোকে আপনি ইলেকট্রনিক্স বলতে পারেন। আর ঠিক পক্ষান্তরে ইলেকট্রিক্যালে যদি বলেন, ইলেকট্রিক্যালে আমরা একদম যদি শুরু থেকে বলি, শুরু থেকে কন্ডুইটস বা পাইপ যেটা বলি, যে আপনি হয়তো কাউন্সিল ওয়্যারিং করবেন, ওয়্যারিংয়ে আপনার ছোট পাইপ লাগবে প্রথমে, এরপরে আপনি মনে করেন যে আপনার সুইচ সকেট এগুলো লাগবে, অ্যাকসেসরিজ লাগবে, লাইটিং লাগবে, এরপরে মনে করেন যে আমার তার লাগবে, বিদ্যুৎ কানেকশনের জন্য যা যা লাগবে, এগুলোকে আমি ইলেকট্রিক পণ্য, ইলেকট্রিক্যাল। তার মানে একটা বিদ্যুৎ একটা বাসার মধ্যে আমাদের চালাইতে হয়, যে সকল সাপোর্টগুলো প্রয়োজন পড়ে এখানে, সবগুলো তো ইলেকট্রিক্যাল মধ্যে পড়ে। তার হইতে পারে, বাল্ব হইতে পারে, পাইপ হইতে পারে, ফ্যান হইতে পারে, সুইচ সকেট, যেমনি যা আছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পণ্য। তার মানে আপনি এসিআইতেও ছিলেন। এসিআইতে আমি ইলেকট্রনিকের কথা বলেছি কারণ প্যানাসোনিকের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ছিলেন তারা। ওকে, কাজে ওই টিভি সহ এসি এগুলো ছিল তাদের। ওকে, দ্যাটস গুড স্যার। এরপরে আপনি আছেন এখন ইয়েতে সুপারস্টার গ্রুপে। সো
সুপারস্টার গ্রুপের আপনি বর্তমানে যে কাজটা করছেন, আমি যতটুকু জানি যে আপনি একটা ইউনিট আপনাদের খুব রিসেন্ট হোল সেট আপ সহ আরেকটা কোম্পানিতে চলে গেছে। বাংলাদেশের কমন ঘটনা এরকমটা হয় যে কোনো একটা চ্যানেলের হোল সেট আপ সহ চলে গেছে। এখন আপনি আবার সেই সেগমেন্টটাতে যখন হাত দিলেন 7 মাসের মাথায়, আমি ধরে নিই 10 টাকার বিক্রি, এটা 15 টাকায় কিন্তু নিয়ে গেলেন। তো এরকম একটা ম্যাসাকার মার্কেট, লোকজন নিয়ে চলে গেছে, মানে এটা ম্যাসাকার থেকে একটা বড় কিছু। সো এই জায়গাটা ভালো করলেন কিভাবে? মানে আসলে এই প্রসঙ্গটা যদি বলি, প্রথমে বলি যে সুপারস্টার আসলে নিজেকে ট্রেনিং হাউস মনে করে অনেকেই, কিন্তু বাংলাদেশের ইলেকট্রিক্যাল অঙ্গনে সুপারস্টারের মানুষ নাই এমন কোনো ইলেকট্রিক্যাল কোম্পানি নাই, কারণ সবচাইতে ভালো রিসোর্স কিন্তু সুপারস্টার থেকেই বের হয়েছে। তো কাজে আজকে যদি মনে করেন 80% ইলেকট্রিক্যাল কোম্পানিতে সেলস লিড করছে সুপারস্টারে, এক সময় কাজ করেছে এরকম আমার সহকর্মীরাই। তো সেটার ব্যাপারে আমি গর্বিতই বোধ করি যে আমার এককালীন সহকর্মীরা এখন বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রি লিড করছে। তো তাদের জন্য দোয়া করি আমি, তারা যে যেখানে আছে তারা যেন ভালো করে, তাদের জন্য আন্তরিক দোয়া। আর এরপরে আপনি যে কথাটি বলেছেন সম্পূরকভাবে যদি আমি বলি, সেটা হলো যে আসলে সুপারস্টার এমন একটি কোম্পানি, এখানে আসলে কোনো ব্যক্তি বিশেষের উপরে সাফল্য ডিপেন্ড করে না। সুপারস্টারের পণ্যের প্রতি মানুষের যে আস্থা, যে ভালোবাসা, যদি কেউ আন্তরিকভাবে কোনো টিম লিড করে তাহলে সেখানে সাকসেস অনিবার্য। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যখন নতুন চ্যানেলটির দায়িত্ব নিলাম, ওইখানে কিছু হয়তো প্রসেসগত জটিলতা, কিছু ম্যান পাওয়ার সেট আপের কিছু সমস্যা, কিছু প্রিভিয়াস কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলোর কারণে আসলে সেলস আটকায় ছিল। তো এরকম এটাও কিন্তু একটা আমার কাছে মনে হয় যে আপনার মাধ্যমে আমি আসলে বলার সুযোগ পেয়ে আমার কাছে ভালো লাগছে একটা বিষয়, সেটা হলো যে সেলসে কিন্তু আপনার কোনো সমস্যা জিয়ে রাখা যাবে না। হ্যাঁ, কন্টিনিউয়াস কিছু সমস্যা আপনার পরিবেশনা রিলেটেড হতে পারে, অন্য কোনো ইস্যু হতে পারে, ম্যান পাওয়ার রিলেটেড হতে পারে, রিটেল অফার রিলেটেড হতে পারে, কিছু জটিলতা থাকতে পারে, যে জটিলতাগুলোর কারণে কিন্তু সেলসের প্রত্যাশা মাফিক গ্রোথ হয় না। কাজে আপনি যদি পূর্বের সমস্যাগুলোকে মিটিগেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার বর্তমানের যে সেলস গ্রোথ সেটা সহজ হয়। তো আমার কাছে মনে হয় যে খুব অনেক বেশি কিছু করার কারণে এটা হয়েছে তা না। আমার কাছে মনে হয় জাস্ট ক্লিন আপ অফ দ্য চ্যানেল, যে চ্যানেলের আমি দায়িত্ব নিয়েছি, জাস্ট এটা ক্লিন করে প্রসেসগত একটু ডেভেলপমেন্ট করে, এবং ম্যানেজমেন্টের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে আমার যে অফার পলিসি সেগুলোকে একটু রিঅর্গানাইজ করার কারণেই কিন্তু সেটি বর্তমানে ভালো করা শুরু করেছে। দোয়া করবেন যে সুপারস্টার সব চ্যানেলের মতো এই চ্যানেলও যেন ভালো করে। স্যার ডেফিনেটলি আপনার ছোঁয়া যেহেতু পড়েছে, এখানে ভালো না করার গতি কম বা সুযোগ কম। স্যার এখন এখানে যদি আমি একটা প্রশ্ন চলে আসে যে লিডারশিপ রোলে, তাইলে একজন মানুষ চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। সো লিডারদের কোন কোন বিষয়গুলো তার টিমকে প্রভাবিত করে, তথাপি টিম থেকে ভালো করতে পারে আপনার জানার, আপনার আলোকে যদি আমি বলেন। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে লিডার যারা বা সুপারভাইজার যারা, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। সুপারভাইজারদেরকে কিন্তু আইকনিক হতে হবে। আমার সুপারভাইজারকে কিন্তু আমি দেখে শিখব। তো কাজে আমাকে যিনি সুপারভাইজ করছেন আমি যদি খুব র ল্যাঙ্গুয়েজ একটা কথা বলি, যেহেতু সেটা হচ্ছে যে আপনি নামাজ পড়েন না, আপনি তাহলে কিন্তু আরেকজনকে নামাজ পড়াতে অনুপ্রাণিত করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি নিজে নামাজ পড়েন, নিজে অনুশীলন করেন ভালো একটি প্র্যাকটিস, সেটা যখন আপনার সহকর্মীকে বলবেন যে তুমি এইভাবে কল করো, এইভাবে সেল করো, হ্যাঁ, তখন এটা খুব সহজে গ্রহণযোগ্য হয় আপনার টিমমেটদের প্রতি। তো আপনার টিমমেটরা কিন্তু আপনাকে দেখে শিখবে। কাজে আমি মনে করি যে সুপারভাইজারদের রোল কিন্তু খুব ভাইটাল। সুপারভাইজারদেরকে সবসময়ই ফলো করে তার টিম মেম্বাররা। যে সুপারভাইজার অনেস্ট, দেখবেন যে তার টিমমেটরা অনেস্ট। যে সুপারভাইজার মনে করেন যে হার্ড লেবার দেয় মার্কেটে, দেখবেন যে তার টিমমেটরা হার্ড লেবার দেয়, কারণ সে দেখে দেখে শিখছে। আজকে আমি এই সুযোগে আমার সকল লাইন ম্যানেজার যাদের কাছে আমি কাজ শিখেছি, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমি জানি যে আজকে আমি যে পর্যায়ে এসেছি এটা তাদের কারণেই সম্ভব হয়েছে। ফ্যান্টাস্টিক স্যার। তাহলে আপনি বলছেন যে লিডার হইতে হবে আইকনিক বা এক্সাম্পল সেট করার মতো, যেন ওনারটা ফলো করেন তার কলিগরা। আরেকটা কথা আমি কি বলতে পারি? শিওর স্যার। আমার মনে হয় যে এটা বলাটা খুব জরুরি। সেটা হলো যে ট্রেনিংয়ের কথাটা এসেছিল যেহেতু আগে, তো ট্রেনিংয়ের আসলে অফলাইন ট্রেনিং বা প্রাতিষ্ঠানিক যে ট্রেনিং বা আপনি যেই ট্রেনিংগুলোই করেন না কেন, সেলস প্রফেশনে কিন্তু ট্রেনিং হিসেবে আরেকটা ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অন জব ট্রেনিং। কারণ একজন বিক্রয়কর্মী
সে তার ক্লাসরুম ট্রেনিং যেটা পাচ্ছে সেটা কিন্তু অনুশীলন করছে সে কিন্তু ফিল্ডে। তো ফিল্ডে যে তার সুপারভাইজার থাকবে সে যদি তাকে হাতে কলমে শেখাতে চায় তাহলে অন জব ট্রেনিং হচ্ছে বেস্ট। এবং একটা বিক্রয়কর্মী তখনই ভালো করে যখন সে অন জব ট্রেনিংয়ে তার সুপারভাইজার তাকে শিখিয়ে দেয়, ভাই এই কলটা তো এরকম হলো, এটা যদি এরকম হয় আমি একটু করে দেখাই, আপনি দেখেন, পরবর্তী কিন্তু আপনাকে দেখব। আপনি হয়তো কোনো প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলেন, কল ক্লোজিং নিয়ে বলেন, কল ওপেনিং বলেন, যেটাই হোক না কেন এই অন জবে, কারণ একটা সুপারভাইজার কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু সে তার সহকর্মীর সাথে কাটায়। কাজে সে যদি চায় যে আমার এই সহকর্মীর এই বিষয়ে দুর্বলতা আছে, এই দুর্বলতা কাটায় ওঠার জন্য আমার কী করা দরকার, সে স্পেসিফিক ওই বিষয়টাকে যদি একটু হাইলাইট করে যদি শেখানোর চেষ্টা করে তাহলে একজন প্রফেশনাল ট্রেনারের চাইতেও কিন্তু সে ভালোভাবে শেখাতে পারে। অনেক স্যার, ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা শেয়ার করলাম যে 70-20-10 লার্নিং মডেল, সেখানে যে 70% কন্ট্রিবিউশন যে মানুষ হয় অন দ্য জব ট্রেনিং থেকে, এবং সেটা কিন্তু আমার একজন কলিগ হয়তো বা নিজে নিজে শিখে না, তো লিডারের দায়িত্ব কিন্তু তাকে সেই শেখাটার মধ্যে নিয়ে যাওয়া, যেটা আপনি মাত্রই বললেন, এবং খুব ইন্টারেস্টের মধ্যে দিয়ে ব্যাপারটাকে খুব ব্রুটালি হ্যান্ডেল না করে খুবই মানে জাস্ট নর্মালি তাকে সে উপলব্ধি করবে যে না, এটা না জানার কারণে আমার এতদিন আমি পিছিয়েছিলাম, এটা জানার কারণে আমি এখন আরও বেশি সেলস করতে পারবো, আরও আমার অ্যাচিভমেন্ট সহজ হবে। স্যার এটা নিয়ে স্যার আমার একটা গল্প একটু শেয়ার করতে চাই, তাহলে সুবিধা হবে, মানুষ রিলেট করতে পারবে আর কি। স্যার আমি যখন অপশন ইন ফার্মাতে এরিয়া ম্যানেজার সিলেটে কাজ করি, ইট ওয়াজ 2006। তো ওই টাইমে আমার টিম মেম্বার ছিল প্রায় 8 থেকে 12 জন। তো আমরা প্রত্যেক সপ্তাহে একদিন দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত একটা লার্নিং সেশন ছিল, এবং এই লার্নিং সেশনে আমি প্রথমে তো কোনো লিটারেচার পড়াতাম, এরপর হচ্ছে আবার পরীক্ষা নিতাম। তো এতে করে হয়তো কি পোলাপান প্রথম মহা খেপতো মানে একে তো হচ্ছে দুপুরবেলা এনে বসাইছি, কারণ ওষুধ কোম্পানি দুপুরবেলা তো বাসায় ঘুমায়, অ্যাটলিস্ট 3টা থেকে 5টা পর্যন্ত তার একটু রেস্ট নেওয়ার সুযোগ পায়, কারণ আবার তো সে 5টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত চলে। সো এই জন্য যখনই তাদের একটা দিনকে আমি এরকম নষ্ট করে ফেললাম, মানে আমার চরম ফেরা হলো আর কি। তো এখানে কিছু সিনিয়র ছিল, সিনিয়ররাও খুব মানে কানাঘুষা করতে লাগলো, আসছে পণ্ডিত, তো পোলাপান খুব খেপাইতো একটা জায়গায়। বাট যখন তাদের পরীক্ষা হয়, আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি যেটা কমন প্র্যাকটিস হচ্ছে প্রত্যেক মাসেই পরীক্ষা হয় রিজনাল কনফারেন্সে, ওই পরীক্ষায় এইবার সবাই ভালো করলো, যারা যারা এখানে ছিল আমার টিমের, এবং ভালো করেছে, সে লিখতে পারতেছে, সে ওখানে ডিটেলিং পরীক্ষা ডিটেলিং ভালো করছে। এরপরে না তার মধ্যে একটা আলাদা অন্যরকম ভাইব তৈরি হয়েছে, আরে ভাই আমি তো পারি, হ্যাঁ। দেন তারা জিনিসটাকে এবার খুব সানন্দে গ্রহণ করা শুরু করলো। এটা কিন্তু ভাই আপনি যে কথাটি বলেছেন, এটা আমি আমার যদি আমার পার্সোনাল লাইফ দিয়ে আমি যদি একটু ক্লারিফাই করি, সেটা হলো যখন আপনি আপনার পণ্য সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে জানবেন, হ্যাঁ, পার্টিকুলার ফর্মুলা সম্পর্কে আপনি জানবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার খুব কনফিডেন্ট লাগবে নিজেকে, এবং আপনার বলতে ভালো লাগবে যে আপনি তো জানেন, এটা তো শেয়ার করার মধ্যে তো কোনো ইয়ে নেই, এটা কিন্তু বলতেই ভালো লাগবে যে আপনার প্রোডাক্টের ফিচারে এইটার বেনিফিটেই, এবং নলেজ সবসময়ই কাজে লাগে। রাইট স্যার। সো এইখানে আমরা যারা ইলেকট্রিক্যাল মার্কেটে আছি বা আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, তাদেরকে একটা ছোট্ট টিপস স্যার একটু শেয়ার করি। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে জিনিসটা বর্তমান সময় সবচাইতে পাওয়ারফুল একটা বিষয়। সো আপনি আপনার প্রোডাক্টের নলেজ বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে পারেন। কিভাবে? সিম্পলি আপনি ধরেন চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি লিখলেন আপনার একটা প্রোডাক্ট, স্যার আপনাদের যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন তো স্যার। যেমন মনে করেন যে আমাদের হোল্ডার বা হোল্ডার, যে সুপারস্টার গ্রুপের হোল্ডার, অক্টাগন হোল্ডার। চ্যাট জিপিটিতে সুপারস্টার গ্রুপের অক্টাগন হোল্ডার, এইটার বেনিফিটস এবং এইটার ফিচার কি, 10টা ফিচার 10টা বেনিফিট ফলোড বাই 10টা ইউনিক সেলিং পয়েন্টস লিখে দাও। আমি একজন সুপারস্টার গ্রুপের ফিল্ড অফিসার বা সেলস এক্সিকিউটিভ, আমি এটা আমার রিটেলারকে বলবো। এই কথাটুকু যদি আপনি বাংলায়ও লিখে দেন চ্যাট জিপিটিকে, তাহলে আপনাকে সুন্দর করে গুছিয়ে দিবে ফিচার, বেনিফিটস, ইউনিক সেলিং পয়েন্টস। ইভেন আপনি যদি ওর মধ্যে লিখে দিতে পারেন যে ইয়াস, এটা আবার আরও 2-3টা কোম্পানির সাথে কম্পিটিটিভ অ্যাক্টিভিটির সাথে তুমি অ্যালাইন করে তারপরে আমাকে দাও, আমারটা কেন ভালো, তখন সে আপনাকে স্যার আরও সুন্দর করে দিবে।
এই যে ব্যাপারটা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে কলিগদের শেখার সুযোগটা কিন্তু আরও অনেক অনেক বেড়ে গেছে। তাহলে এখানে বিশেষ করে লিডাররা কিন্তু এই রোলটা নিতে পারে। লিডাররা জিনিসটাকে খুঁজে বের করে সে তার টিমকে প্রতিদিন একটা একটা করে প্রোডাক্ট সম্পর্কে একটু পড়াইলে আলটিমেটলি কিন্তু অন্য মাত্রায় যেতে পারে। রাইট স্যার? স্যার আমরা যদি স্যার এবার একটু আরেকটা জায়গায় যেতে চাই, যে ইলেকট্রিক্যাল মার্কেট। সো বর্তমানে স্যার কী অবস্থা এমনিতে? আলহামদুলিল্লাহ, আমি বলবো যে ভালোই। ইলেকট্রিক্যাল মার্কেটের যে ইয়ারলি গ্রোথ আমি বলবো, সেটা আমার কাছে মনে হয় এই কমোডিটিতে ভালো। আমাদের অ্যাভারেজ যদি বলি, অ্যাভারেজ কিন্তু আমার লাইটিং অ্যাক্সেসরিজ মিলে অ্যাভারেজ বা ফ্যান মিলে কিন্তু অ্যাভারেজ আমার 10%-এর বেশি গ্রোথ। ডাবল ডিজিট গ্রোথ মানে কিন্তু এটা গ্রহণযোগ্য, এটাকে আপনি সন্তোষজনক বলতে পারেন। ও ডেফিনেটলি স্যার। এখন তো হয়তো লাইটিং একটু কম, অ্যাক্সেসরিজ একটু বেশি এই মুহূর্তে, বা কেবলস আরও বেশি, কিন্তু যদি অ্যাভারেজ ধরি আমি ইলেকট্রিক মার্কেটের প্রত্যেকটা পণ্য, তাহলে কিন্তু ডাবল ডিজিটই হবে। অলরাইট স্যার, আমরা অনেক সময় দেখি যে যারা সেলসে কাজ করে, স্পেশালি রিটেলাররা অনেক সময় তাদের সাথে খারাপ বিহেভ করে। হ্যাঁ, এটা হরহামেশাই ঘটে। ইভেন ডিলাররাও তার সাথে খারাপ বিহেভ করে। তো এই ক্ষেত্রে আপনি রিটেলারদের উদ্দেশ্যে অথবা আমাদের সেলসে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? প্রথম কথা হচ্ছে, সেলসে যাদের উদ্দেশ্যে বলবো, আমি কিন্তু এটা আমি আমার সহকর্মীদের সাথে আসলে মানে শেয়ারও করে থাকি। সেটা হলো যে প্রথমেই আসলে কারণটা জানতে হবে। সে একটা মানুষ কিন্তু কোনো কারণ ছাড়াই একজন মানুষের সাথে খারাপ, আমার সাথে তো জমি জায়গা নিয়ে কারো বিরোধ নাই, হ্যাঁ, তো কাজেই সে হয়তো কোনো কারণে সে হয়তো বীতশ্রদ্ধ আছে, এই কারণটা অনুসন্ধান করতে হবে প্রথমেই। কিন্তু আমি একটা ভিডিও দেখাই ওদেরকে, যে দেখেন একটা পশুও যখন সে মনে করেন যে একটা মই বেয়ে উঠবে উপরে, দেখবেন যে কয়েকবার সে ব্যর্থ হয়ে আবার বারবার চেষ্টা করছে। তো একটা পশু যদি কয়েকবার চেষ্টা করে, আমরা কেন চেষ্টা করব না? আমরা অনেক সময় দেখা যায় যে একটা দোকানে গেলাম, সে পণ্যটা নিতে চাইলো না, কাজে আমি আর ওই দোকানে গেলাম না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, 100% ভুল। আমাকে হয়তো চিন্তা করতে হবে যে না, একবার সে নিল না, আমি বারবার চেষ্টা করে দেখি, বোঝার চেষ্টা করি যে তার আসলে লিমিটেশনসটা কোথায়। এবং আমরা যদি পোস্টমর্টেম করে দেখি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে তার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতার কারণে সে এই ধরনের আচরণ করে থাকে। কারণ একটা এস্টাবলিশ কোম্পানিতে এর আগে ওইখানে বিক্রয়কর্মী ছিল, সে হয়তো তার কোনো বিহেভের কারণে সে হয়তো একটু বীতশ্রদ্ধ হয়ে আছে, তার কোনো অফারের হয়তো সে ঠিকমতো পায়নি, তার কোনো রিপ্লেসমেন্টের কারণে। আমাদের ইলেকট্রিক্যাল মার্কেটে রিপ্লেসমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সুপারস্টার এই বিষয়টাকে কিন্তু টপ প্রায়োরিটি হিসাবে চিহ্নিত করে থাকে। তো এই বিষয়গুলিতে হয়তো কোনো ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যেটা আইডেন্টিফাই করে যদি মনে করেন যে সলিউশন করা যায়, এর পরবর্তী কিন্তু সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এবং হয়তো দেখবেন যে খুব সামান্য একটা প্রোডাক্ট রিপ্লেসমেন্টের কারণে, যেটার দাম 250 টাকা থেকে 300 টাকা, আপনি হয়তো হাজার হাজার টাকার আপনি অর্ডার হারাচ্ছেন, হাজার হাজার টাকার অর্ডার আপনি নতুন করে পাইবেন যদি এটা আপনি সলভ করতে পারেন। কাজে আমি মনে করি যে আমার সহকর্মীদেরকে আমি আবারও বলতে চাই যে সেটা হলো যে একবার না পারিলে দেখো শতবার। কারণ আমরা অনেক গল্প শুনেছি এই প্রসঙ্গে, আমরা বারবার চেষ্টা করে দেখব যে যারা কাভারেজের বাইরে আছে, যারা আমাদের উপরে বীতশ্রদ্ধ হয়ে আছে, কেন বীতশ্রদ্ধ হয়ে আছে তারা অবশ্যই, কারণ আমার পণ্য সেরা পণ্য, মার্কেটে সেরা পণ্য আমি বিপন্ন করছি, তাহলে পার্টিকুলারলি উনি কেন আমার প্রোডাক্ট নেবেন না, সেটার কারণ যদি অনুসন্ধান করতে পারি, কারণের সলিউশনও আমাদের হাতেই রয়েছে। আর যারা আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে রিটেলারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, আমার কাছে যেটা মনে হয় যে রিটেলারদের উদ্দেশ্যে আসলে আমার তেমন কিছু বলার নেই। আমার শুধু বলার আছে যে অভিমান করেন কিন্তু সেটা প্রকাশ করেন। আমাদের কাছে যদি আপনার চাওয়াটা আপনারা প্রকাশ করেন, আমাদের বিক্রয়কর্মী যারা, তারা সব অবশ্যই আপনার চাওয়াটাকে পূরণ করার, রেসপেক্ট করে চাওয়াটা পূরণ করার চেষ্টা করবে। এবং আমি মনে করি এই ক্ষেত্রে রিলেশনশিপ হচ্ছে সবচাইতে প্রধান উপজীব্য, এবং রিলেশন ছাড়া কিন্তু আসলে বিজনেস আপনার ডেভেলপ করা সম্ভব না। এটা সেই মেডিকেল প্রফেশন বলেন আর পিওর সেলস বলেন, রিলেশনই হচ্ছে সবচেয়ে প্রধান অস্ত্র। তো আমি আমার সহকর্মীদের এই কথাটাও বলি যে শুধুমাত্র যান্ত্রিক সম্পর্কের মধ্যে দিয়ে না, শুধুমাত্র আপনি কি প্রোডাক্ট লাগবে সেটা আপনি বলবেন না, সে একজন মানুষ হিসেবে তাকে ট্রিট করুন, তাকে একজন ভাই হিসেবে চিহ্নিত করুন, তাকে একজন আত্মীয় হিসেবে আপনি চিহ্নিত করুন, তার সুখে দুঃখে তার প্রয়োজনে আপনি এগিয়ে যান, তখন আপনার বিক্রয়টা অটোমেটিক আসবে। বিক্রয় কোনো আলাদা বিষয় না, বিক্রয়টা হচ্ছে আপনি আপনার সম্পর্কটাকে বিক্রি করছেন, আপনার নিজেকে আপনি বিক্রি করছেন। তা আপনি নিজেকে তখনই বিক্রয়যোগ্য করে তুলতে পারবেন যখন আপনি তার কাছে গ্রহণযোগ্য হবেন, এবং আমি যদি গ্রহণযোগ্য হই, আমার পণ্য অটোমেটিক্যালি তার কাছে গ্রহণযোগ্য হবে। কাজে অবশ্যই রিলেশনশিপটাকে প্রাধান্য দিতে হবে, সম্পর্ক তৈরি করুন, ব্যবসা এমনি এমনি আসবে।
স্যার এখানে আমার ২টা জায়গায় আমি একটু ইনপুট দিতে চাই। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমাদের যে সকল রিটেইলার আছেন তাদের কাছে যে ভাইয়া আপনাদের কাছে যখন একজন প্রতিনিধি যায়, উনি কিন্তু আসলে দূর থেকে যায়। দূর থেকে যায় মিনস তার হয়তো বাড়িটা অন্য জেলায়। আপনার কাছে যায়। একজন অতিথি হিসেবে যদি আপনি একবার ট্রিট করতে পারেন, তখন দেখবেন যে ওনার কাছ থেকে আপনি বেস্ট আউটপুটটা নিতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি রিটেইলার যারা আছেন তারা কিনা এই ধরনের প্রতিনিধি যারা যায় স্পেশালি সেলসে, তাদেরকে একটু অবজ্ঞার সুরে দেখেন। ইভেন অনেক ক্ষেত্রে অবজ্ঞা করেন। বাস্তবতা এটাই। এই জায়গাটা থেকে একটু বেরোতে হবে। কারণ হলো উনি যাচ্ছেন কিন্তু আল্টিমেটলি আপনাকে হেল্প করার জন্য, আপনার দোকানকে সাপোর্ট করার জন্য, আপনার বিক্রি বাড়ানোর জন্য, আপনাকে আরও সমৃদ্ধ করার জন্য। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা হয় না সেটা তো ভিন্ন কথা। কিন্তু হলেও আপনি ওনাকে ফার্স্ট একজন মানুষ এবং একজন অতিথি হিসেবে ট্রিট করে এবং আপনার একজন সমৃদ্ধ করার বন্ধু হিসেবে যদি ট্রিট করতে পারেন, তবে বেস্ট আউটপুটটা আপনি ওই কলিগের কাছ থেকে নিতে পারবেন। অবশ্যই, অবশ্যই। কারণ একজন বিক্রয় কর্মী তো শুধু পণ্য বিক্রয়, সে তো সার্ভিসও বিক্রি করছে। অ্যাবসলিউটলি স্যার। তো কাজেই এই বিষয়টাকে মাথায় রেখে যদি একটা যেহেতু উভয় পক্ষে আমরা লাভবান হচ্ছি, তো কাজেই যদি সম্পর্কটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আমি এখনও মনে করতে চাই আমার সেই বিক্রয় বেলার যদি কথা চিন্তা করেন, যখন প্রতিদিনই অর্ডার কাটতে হতো, দোকানে দোকানে যেতে হতো, আমার কাছে মনে হতো যে আমরা রুট প্ল্যান অনুযায়ী কাজ করতাম। আমাদের হয়তো ফিক্সড রুট প্ল্যান থাকতো যে শনিবারে কোথায় কাজ করব, রবিবারে কোথায় কাজ করব। তো আমি হয়তো রবিবারে যে রুটে কাজ করব, আমি ওই রুটের যাদের সাথে আমার সম্পর্ক ভালো, তো আমি অপেক্ষা করতাম যে আজকে অমুক ভাইয়ের সাথে, আজকে পাল ব্রাদার্সের দাদার সাথে দেখা হবে, আজকে আজকে সুপিন কনফেকশনের অমুকের সাথে দেখা হবে, আজকে তমুকের সাথে, আজকে জহিরুদ্দিন তারুমিয়ার ভাইয়ের সাথে দেখা হবে, ফ্রেন্ডসের অমুক ভাইয়ের সাথে দেখা হবে। এটা আলাদা একটা ভালোবাসা হতো। এবং আমি গেলে এমন আমার মনে পড়ে যে ওরা বলতেন যে ভাই অর্ডার পরে, আগে দুপুরে কিন্তু একসাথে লাঞ্চ করব। তো এই যে অনাত্মীয় মানুষগুলো হঠাৎ করে আত্মীয় চাইতে বেশি হয়ে ওঠা, এটা এই বিক্রয় প্রফেশনেই সম্ভব। অ্যাবসলিউটলি স্যার। এখানে একটা সম্পূরক প্রশ্ন আমার কেন জানি মাথার মধ্যে বাইরে মারতেছে, তো প্রশ্নটা করি। মার্কেটে আন্ডার রেট একটা ব্যাধি। ইলেকট্রিক্যাল মার্কেটে কি আন্ডার রেট প্রবলেমটা আছে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল, আমি অস্বীকার করব না যে ইলেকট্রিক্যাল মার্কেটেও ব্যাপারটি আছে। এবং এটি আসলে আসলে বলতে না চাইলেও আমাকে বলতে হচ্ছে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। এটি কিন্তু কোনো এক্সটার্নাল ফ্যাক্টর না, এটা কিন্তু ইন্টারনাল একটা ফ্যাক্টর। একটা কোম্পানির নিজস্ব পলিসি বা নিজস্ব পারিপার্শ্বিকতার কারণেই সৃষ্ট। আপনারই কোনো না কোনো এমপ্লয়ি বা কোনো না কোনো পরিবেশক এই আন্ডার রেট বিষয়টির সাথে জড়িত। হ্যাঁ, তো আন্ডার রেট আসলে একটি মারাত্মক ব্যাধি আমি বলবো। আপনারা যারা এই কর্মে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, তারা কিন্তু আসলে প্রকারান্তরে তারা কিন্তু ১ লক্ষ টাকা সেল করতে গিয়ে ১০ লক্ষ টাকার মার্কেটকে নষ্ট করছেন। কাজেই একটা কোম্পানির মার্কেট, আপনার নিজের মার্কেট, আপনার নিজের ইনসেনটিভ আপনি নষ্ট করছেন শুধুমাত্র সাময়িক হয়তো কোনো একটা বেনিফিটের জন্য। এটা কোনোভাবেই দীর্ঘমেয়াদী কোনো ভালো ফল নিয়ে আসে না। কাজেই এই ব্যাপারে যারা জড়িত আছেন, যারা জড়িত থাকেন, তাদেরকে আমি প্রচণ্ডভাবে নিরুৎসাহিত করব যে কোনো পরিবেশক যদি এটা করেন। কারণ এখন তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু পরিবেশক ক্লজে তারা লিখে দেন যে যদি প্রমাণ পান সেই পরিবেশকশিপ তারা ক্যান্সেল করে দেবেন। ঠিক একই রকমভাবে আমাদের কোম্পানিতেও এই ধরনের নিয়ম আছে। আবার যারা সহকর্মী আছে তাদেরকেও বলবো যে এই ধরনের কোনো প্রমাণ পেলেই কিন্তু তার জবের উপরে কিন্তু আঘাত চলে আসে। তো কাজেই আসলে পরিশ্রমে যে জিনিসটা পাওয়া যায় সেটার প্রশান্তি আর অন্যায় বা অসততায় যেটা পাওয়া যায় সেটার প্রশান্তি কিন্তু এক না। কখনই একটা স্যার। রিসেন্টলি আমাকে এক কলিগ আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করছেন যে স্যার, আমি যে কোম্পানিতে জয়েন করেছি, এই কোম্পানিতে আমি যেটা দেখলাম যে আসলে এই কোম্পানির আন্ডার রেট আছে এবং এটা অন অ্যান অ্যাভারেজ 3%, সাম এক্সটেন্ট 4%-এর কাছাকাছি। তো এখন আমি আমার বেতন থেকে অ্যাডজাস্ট করে আলটিমেটলি কিন্তু আমি বেতন খুব একটা ঘরে নিতে পারি না। খুব তো আমি দুঃখজনক ব্যাপার। আসলে এই কোম্পানিতে কি থাকবো? থাকলেই কি আমি আসলে এভাবে চলবো? এরকম একটা প্রশ্ন ছিল। তো আমি ওনাকে সুন্দর করে বললাম যে ভাই, প্রথম কথা হচ্ছে আন্ডার রেটে আপনি মাল বেচবেন না, প্রথম কথা একটা। তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে আপনার রিটেইলার কাভারেজটা একটু বাড়ান। যে রিটেল আপনার সাথে ব্যবসা করতে চায় না, ওকে, এরকমটা আছে, আন্ডার রেটেই চায়, আপনি নতুন নতুন কিছু রিটেলার ক্রিয়েট করেন, অল্প ছোট ছোট করে অর্ডার কাটেন। আপনি ওই মার্কেটটাতে যে একটু প্রমিনেন্ট, যার কথায় আপনার হয়তো লাইট চলে অথবা যার কথা আপনার প্রোডাক্ট চলে, আপনি তার সাথে রিলেশন বিল্ড করে তার সঙ্গে আপনি একটু যোগাযোগ মেনটেন করেন, দেখবেন তার কথা কিছু বিক্রি বেড়ে যাচ্ছে। তথাপি আপনার ওইখানে যারা আসলে আলটিমেটলি মেইন কাস্টমার হিসেবে নেওয়ার কারণে ডিমান্ড জেনারেটটা হয়, সেই জায়গাগুলো কোনো টাচ পয়েন্ট থাকলে সেখানে একটু কাজ করার চেষ্টা করেন। এই টাচ পয়েন্ট আপনি বলার সাথে সাথে আমার একটা জিনিস মনে হলো, এই আন্ডাররেটের ক্ষেত্রে দেখেন যারা আন্ডাররেট করে এটা কিন্তু খুব
খুবই কম সংখ্যক দোকান বা কম সংখ্যক। তো ওই দোকানে কিন্তু একটা জিনিস যদি আমরা এই টাচ পয়েন্ট হিসেবে একটা জিনিস বলতে পারি, দেখেন ইলেকট্রিক্যাল মার্কেটে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট একটা অনেক বড় বিষয়। তো যখন আমার যেহেতু অটোমেটেড সেলস অটোমেটেড, তো কাজে যেই দোকানে আমি পণ্য দেইনি সেই দোকানে তো আমি রিপ্লেসমেন্ট দিব না। তো কাজেই তাকে যদি বোঝানো যায় যে এটা রিপ্লেসমেন্ট কিন্তু আপনি পাবেন না এবং আপনার কনজিউমারও পাবে না, এটা কিন্তু অনেক বড় একটা টাচ পয়েন্ট। সে কিন্তু তখন একটা বিপদের মধ্যে পড়ে যাবে, কারণ সে তো এককালীন প্রোডাক্টটা নিয়েছে, একটা লোয়ার কমিশনে সে প্রোডাক্ট নিয়েছে, সে তো ওটা সার্ভিস পাবে না, কারণ রাইট। এই সেলসটাকে আমরা ক্রস টেরিটরি সেলস বলি, কারণ ওই পয়েন্ট থেকে তো সে জিনিসটা পায়নি, পেয়েছে ভিন্ন জায়গা থেকে, যেখান থেকে সে কিন্তু আফটার সেল সার্ভিসটা পাবে না। এটা কিন্তু অনেক বড় একটা টাচ পয়েন্ট, এবং ইলেকট্রিক্যাল মার্কেটে রিপ্লেসমেন্ট কিন্তু একটা খুবই কমন বিষয়, এবং এটা একটা কন্টিনিউয়াস সার্ভিস। এই সার্ভিসটা যেমন আমরা সুপারস্টার 100% এনশিওর করি। লাইটের ক্ষেত্রে লাইট মনে করেন ওয়ারেন্টি পিরিয়ড আছে, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিন্তু কার্ড সহ যদি কেউ কেটে যায় সেটার জন্য আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা একদম নতুন প্রোডাক্ট রিপ্লেস করে থাকি। তো এই সার্ভিসটা তো আসলে কোনো, যাকে আমি পণ্য দিইনি তাকে তো আমি এই সার্ভিস দিব না। হ্যাঁ, তো কাজেই এটা একটা অনেক বড় টাচ পয়েন্ট। তো আমরা আসলে যারা এটা করে তাদেরকে যদি কাউন্সিলিং করে আমরা এখান থেকে দূরে সরাতে, আমরা বিশ্বাস করি না, আমি আসলে নিজে দেখেছি যারা রিনাউন্ড বিজনেসম্যান, যারা সৎ বিজনেসম্যান, তারা কখনো এটার সাথে জড়িত থাকে না, কারণ তাদের মূলধনই হচ্ছে তাদের রেপুটেশন, যে ওই দোকানে গেলে অরিজিনাল। আরও একটা জিনিস ইলেকট্রিক্যাল মার্কেটে আছে, নকল প্রোডাক্ট। হ্যাঁ, এই নকল প্রোডাক্ট এবং এই আপনার আন্ডার রেট, এটার সাথে কোনোভাবেই কোনো সৎ বিজনেসম্যান জড়িত থাকে না। তা কোনো, আমি অনেক দেখেছি তারা 50 বছর ব্যবসা করতেছে, 40 বছর ব্যবসা করতেছে, কোনো দিন তারা নকল পণ্য বিক্রি করে না, কারণ এটা তারা মনে করে যে এটা তাদের রেপুটেশনের ব্যাপার, যে ওই দোকান থেকে প্রোডাক্টটা কিনেছি। আমি নিজে দেখেছি শত এটা শত তো দোকান। ইন এ সেন্স হারামের মধ্যেও পড়ে যাবে, কারণ আপনি একজন মানুষকে মানে ধরেন আমার এটা হলো সেলস জি, আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, আমরা আসলে ওই ব্যাপারে না যাই, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা হারাম। স্যার খুব সহজভাবে স্যার আমি আপনাকে বললাম এটা সেলস পডকাস্টের একটা মগ বইলা, আমি এর মধ্যে আপনাকে অন্য টাইপের একটা লেস কোয়ালিটি সম্পন্ন জিনিস দিলাম। সেলস পডকাস্ট এটা হলো ধরেন ইউসুফ ইফতির এক্সাম্পল, জি জি জি। কিন্তু অন্য আরেকজন এই সেলস পডকাস্ট না দিয়ে কোনো একটা জিনিস দিয়ে বলে যে এটা সেলস পডকাস্ট এবং এটার দাম হচ্ছে এত কম, আপনি যদি কিনে ফেলেন এবং আপনি মনে করছেন যে এটা অরিজিনালটাই পাইলেন, এবং তার অরিজিনাল প্রতারণা, আসলে চরম প্রতারণা। সো এই প্রতারণা করে আপনি টাকাটা ইনকাম করলেন, ইটস হারাম। জি, একবারে কোরআনে স্পষ্ট ব্যাখ্যা তো, তাই একদম না? স্পেসিফিক ব্যাখ্যা আছে। স্পেসিফিক ব্যাখ্যা। সো আর আপনি আমরা আসলে যেটা একটা যৌথভাবে আপনি আমি মিলে আমরা বলতে পারি যে আসলে কোনো অসৎ কিছুতে কোনো বরকত আসে না। আল্লাহ হ্যাঁ, পাকের এটা হলো বরকত, বড় হ্যাঁ, কথা। হ্যাঁ, এটা আসলে না, এটা আমরা নিজের চোখে দেখেছি রাইট রাইট যে আসলে সব সৎকর্মেই কিন্তু বরকত, যত বরকত লুকিয়ে আছে আল্লাহ পাকের। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি স্যার। স্যার এখানে আরেকটা খুবই তিতা প্রশ্ন করি স্যার আপনাকে। জি জি। হ্যাঁ, তিতা প্রশ্নটা হচ্ছে সেলসে যারা কাজ করে, স্পেশালি ফিল্ড অফিসার লেভেলের, ওনাদের অনেকের খুব কমপ্লেন যে যেই বেতন দেন এই বেতন দিয়ে সংসার চলে না, আপনারা খালি টার্গেট দিয়ে চাপ দেন, তো আমরা কি করব? আমরা তো একটা ভালো জামা কিনতে পারি না এই বেতনের জন্য। কথাটা আসলে কতটুকু লজিক্যাল, আপনার কাছে কি মনে হয়? এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা এটা আমার মনে হয় এই কথাটা এমনিতেই দেশের আর্থসামাজিক অবস্থার কথা তো চিন্তা করতে হবে। দেশের মনে করেন যে আসলে আপনাকে যখনই আপনি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তখনই কিন্তু আপনাকে একটা তুলনামূলক চিত্র তুলতে হয়। চিত্র তুলে ধরতে হয় যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে এটা কি চলছে, ন্যূনতমভাবে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের আসলে বেতন কত, সেই তুলনায় কি আমরা পিছিয়ে আছি কি এগিয়ে আছি। তো আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে ধরি, অনেক প্রতিষ্ঠানই কিন্তু এই 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 বিষয়টা মেনে চলে, তারা তাদের ন্যূনতম যে ইয়াটা আছে তার সেটা মেনে চলার চেষ্টা করে আর কি। তবে এখানে আমার আলাদা একটা কথা আছে, সেটা হলো যে যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন, সুপারস্টার কথা আমি বলছি না, আমি বলছি সুপারস্টার এবং অন্য সব প্রতিষ্ঠান, সব ইলেকট্রিক্যাল কোম্পানি, সব কমোডিটি, যদি আপনি অন্য কমোডিটি অন্য ইন্ডাস্ট্রিতেও ধরেন, সেলস মানেই কিন্তু একটা ইনসেন্টিভের ব্যাপার আছে। তো এইটা কিন্তু প্রশ্নটা তাদের কাছ থেকে বেশি উচ্চারিত হয় যারা পারফর্ম করতে না পেরে ইনসেন্টিভ থেকে বঞ্চিত হন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলস স্যালারিটা শুধুই স্যালারি হিসেবে থেকে যায়। আপনাকে চিন্তা করতে হবে যে না, আমার বৈধভাবে যত টাকা রোজগার করা সম্ভব সেটা সবটাই আমি রোজগার করব, কেন আমি করব না? যদি এক্স পারে, ওয়াই পারে, রহিম পারে, আমি কেন পারবো না? তো কাজেই আমি যতদূর জানি আমাদের কোম্পানি তো আছে, অন্য কোম্পানি তো বেতন যত তার চাইতে আরও 2 ডবল 3 ডবল পর্যন্ত কিন্তু ইনসেন্টিভ পাওয়া সম্ভব তার 100% অ্যাচিভমেন্টের মাধ্যমে। অনেকে বলতে পারে যে এটা তো অসম্ভব ব্যাপার, অসম্ভব আসলে না কিন্তু, কারণ আমি যদি আমার প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্স দিই, আমাদের 70% ছেলেপেলে কিন্তু প্রতি মাসে ইনসেন্টিভ পাচ্ছে কমনলি।
তাহলে এই 30% এরা যদি খালি নিজেকে একটু উন্নীত করে যে না আমাকে আমার ইনসেন্টিভের ওই সার্কেলের মধ্যে আমার ঢুকতে হবে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এই প্রশ্নটা অনেকাংশেই ম্লান হয়ে যাবে। স্যার আমি আপনার এই জায়গাটাকে আরেকবার একটু কোট করে নিয়ে আসতে চাই। আপনি বলছেন যে আপনার কোম্পানির 70% কলিগরা ইনসেন্টিভের আওতায় আছে, যেখানে 30% নাই। এখন আমাদেরকে কিন্তু 30% দলের লোকজনই কমপ্লেনটা করে যে আমার বেতন বাড়ে নাই, আমার এটা হয় নাই, আমার এই ওটা হয় প্রসঙ্গে নাই। একটা জিনিস বলতে চাই, এটা যেহেতু প্রাসঙ্গিকই হবে, আমাদের ম্যানেজমেন্ট এতটাই মানে পজিটিভ মাইন্ডেড, আমরা রিসেন্টলি আমরা এই মাস থেকে নতুন ইনসেন্টিভ স্কিম চালু করেছি যেটার আন্ডারে 100% ছেলেরাই এখন incentive পাবে। ইনসেন্টিভ পাবে। ফ্যান্টাস্টিক। তার মানে আগে যারা 70%-এর দলে ছিল, যারা 100 অ্যাচিভার ছিল, ওরা এখন আগের থেকে আরো অনেক বেশি পাবে। এটা পাবে, এই মানে তারা হয়তো 100%-এর অ্যাচিভারদের সমান পাবে না, কিন্তু তারা 50 থেকে 50% করলেই তারা ইনসেন্টিভ পাবে। একই কথা স্যার, আলটিমেটলি যারা আগে থেকে ভালো করছে ওরা একটু বেশি পাবে, আর এনারা একটু আলাদা আসলো আর কি, এরা হয়তো ইনসেন্টিভের তালিকাভুক্ত হলো। কিন্তু আমি আশা করব যে আসলে কেন আমার ন্যূনতম ইনসেন্টিভ আমি পাবো। স্যার ব্যাপারটা আমার যদি 120%-এর ইয়া থাকে, আমার মনে হয় সর্বোচ্চটা পাওয়ার চেষ্টা করব, কারণ আমাকে তো কাজ করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, যে হোয়াই আমি সর্বোচ্চ ইনসেন্টিভটা কেন পাবো না। আমি সবাইকে বলি একটা জিনিস, যে আপনি আপনার ইনসেন্টিভ পাওয়ার জন্য আপনার স্ত্রীর মুখ মনে করুন, আপনার সন্তানের মুখ মনে করুন, যে না আমার সন্তানটা আরো একটু স্বাচ্ছন্দ্য আমি কিভাবে রাখবো। স্যার সেলস কি মার্কেটে ফিক্সড? সেলস কি মার্কেটে ফিক্সড না, নাকি অফুরন্ত। এবং আপনি প্রত্যেকটা সেলসম্যানের কাছেই জানবেন যে অনেকেই মনে করে যে আমি ভালো করলে বোধহয় আমার টার্গেট বেড়ে যাবে, এই ধরনের একটা অমূলক একটা ধারণা আছে। কিন্তু আপনি যদি সেলস নাও করেন, অন্য কেউ কিন্তু সেটা করবে, কারণ প্রয়োজন কখনো আসলে ঠেকে রাখা যায় না। ডেফিনেটলি স্যার, রিসেন্টলি আমি একটা কোম্পানিতে ট্রেনিং করেছি, আমি তো প্রায় কোম্পানিতে ট্রেনিং করি, রিসেন্টলি কোম্পানিকে ট্রেনিং করিয়েছি। তো ওইখানে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি টার্গেট করবেন কার জন্য, বা টার্গেট করেন কার জন্য? তো কেউ বলছে আমি কোম্পানির জন্য করি, কেউ বলছে বেতনের জন্য করি, কেউ বলছে আমার ক্যারিয়ারের জন্য করি, কেউ বলছে আমি এখানে যেন ডাইল ভাত খেয়ে থাকতে পারি সেজন্য করি, কেউ বলছে যে আমি যেহেতু পড়ালেখা করছি এটা চাকরি করতে হবে সেজন্য করি, কারণ সামাজিক একটা তো স্ট্যাটাস আছে, মেনটেন করতে হয়। তো বলতে 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 একজনকে পাই বা দুজনকে পাই যিনি বলছেন যে আমি আমার মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য করছি। তো আমি কিউরিয়াস হয়ে তাকে প্রশ্ন করলাম, মানে ব্যাপারটা বুঝলাম না, সবাই বলছে এই কথা, আপনি বলছেন মার্কেট ভ্যালু, হোয়াট ইজ মার্কেট ভ্যালু? সো তখন বলছে যে স্যার মার্কেট ভ্যালু মানে হলো, দেখেন আমি যে কোম্পানিতে কাজ করি না কেন, আমি কিন্তু আলটিমেটলি একটা মার্কেটে কাজ করছি যেখানে আমাকে প্রায় সব কোম্পানি দেখে। আমি আজকে হেড অফিসে কাজ করলে কিন্তু কেউ আমরা দেখতো না, একদম ঠিক। আমি যখন সেলসে কাজ করছি তখন আমি কাজ করতেছি এক্সাম্পল সুপারস্টারে, কিন্তু আমার উপরে চোখ আছে বাংলাদেশের সবগুলো কোম্পানির। একদম ঠিক। আরএফএল বলেন, আপনি ওইখানে ওয়ালটন বলেন, সব কোম্পানি আমাকে কিন্তু দেখতেছে। তো তাদের কাছে একটা আইএমএস রিপোর্ট আছে বা অন্য একটা রিপোর্ট আছে। তো আমি যদি এইখানে ভালো করি, আমি যদি এখানে আমার অ্যাচিভার হই, আমি যদি এখানে আমার কাস্টমারের সঙ্গে আমার ইন্টিমেসিটা অনেক বেশি থাকে, তার মানে সবাই কিন্তু আমার দিকে তাকায় আছে। আমি যদি কোনো কারণে এইখানে ধরেন একটা প্রমোশন হওয়ার কথা অথবা আমার একটা নির্ধারিত গ্রোথ হওয়ার কথা যদি সেটা না হয়, অন্য কোম্পানি কিন্তু আমাকে মুহূর্তে মধ্যে একটা টোপ দিবে যে আপনি আমার এখানে আসেন, এত দাম বেশি। এটা হরহামেশাই ঘটে থাকে, হরহামেশাই হয়। তার মানে আলটিমেটলি কি করছি, আমি কিন্তু আমার মার্কেট ভ্যালু জেনারেট করতেছি। এখানে দুটো বিষয় আছে ভাই। প্রথম বিষয়টা হলো যে সব কোম্পানি চায় একটা তৈরি ছেলে, যে ছেলেটা সেলফ মোটিভেটেড। এরকম একটা ছেলেকে যদি আমি অ্যাকোয়ার করতে পারি, তাহলে আমার ওই জিওগ্রাফিক এরিয়াতে আমার অর্জনটা সহজ হয়ে যায়। তো কাজে যে ভালো করবে সেটা শুধু তার জন্য না, মার্কেটও তার নিজের ডিমান্ডকে কিন্তু সে অটোমেটিক প্রমোট করছে। সো এই জায়গাটায় একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যারা দেখছেন, যে আসলে আপনি আপনার মার্কেট ডিমান্ডের কারণে বা মার্কেট ডিমান্ড বাড়ানোর জন্য বেসিক্যালি আসলে বেশি বেশি বিক্রি করবেন। সেলস ভাইয়া আসলে অফুরন্ত। এখন এটা শুনলে অনেকে যারা ভালো করেন না তারা আবার আমাকে বকাঝকা করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি আপনাকে আবারও বলতে চাই, সেলস অফুরন্ত। আপনি সেখান থেকে কতটুকু আনবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি মার্কেটের একটা বড় অংশ নেবেন নাকি কম নেবেন? ধরে নেন, যদি সহজ একটা এক্সাম্পল বলি, লাইক আপনি কোনো 4-5 জন ফ্রেন্ড মিলে এক জায়গায় ইফতার করতে বসলেন একটা প্লেটের মধ্যে, তাহলে এখানে কি সবাই সমান খেতে পারে? কখনোই না। যার ক্ষুধা বেশি সে বেশি খাবে, রাইট? এখন আপনি যে মার্কেটে কাজ করছেন এটাও কিন্তু একটা প্লেটের মতো। এই প্লেটে আপনি যেমন এখানে ফ্রেন্ডদের সঙ্গে খাইলেন, ওইখানে কিন্তু কম্পিটিটর সহ খাচ্ছেন। যার ক্ষুধা বেশি সে এখান থেকে বেশি নেবে, এবং যে যত বেশি নেবে তার গ্রোথ এখানে সবচাইতে বেশি হবে।
এটাই বাস্তবতা, এবং তার মার্কেট ডিমান্ড বাড়বে, তার কোম্পানিতে ইনসেন্টিভ জিনিসগুলো জি, বাড়বে। অবশ্যই অবশ্যই আমি তো Right, sir. বারবারই বলছি যে ইনসেনটিভটাকে আসলে এটা আমার স্যালারির অংশ মনে করতে হবে। মনে করতে হবে। আমি বিক্রয় কর্মী মানে আমার ইনসেন্টিভটাকে স্যালারির অংশ মনে করতে হবে এবং মনে করতে হবে যে না, এটা আমার কোনোভাবেই মিস হবে না। আমি যারা অ্যাচিভার আমি তাদের সাথে কথা বলে দেখেছি, বলে না স্যার গুলি মিস হবে, আমার ইনসেন্টিভ মিস হবে না। আপনি কত টাকা টার্গেট দিবেন স্যার, টার্গেট নিয়ে আমি ভাবি না। দেখেন, তার মানে যারা নন অ্যাচিভার, নন টার্গেট অ্যাচিভার, ইনফ্যাক্ট তাদেরকে না এই রকম মানুষগুলোর কিছু ভিডিও শ্যুট করে স্যার আমরা দেখাইতে চাই। আমি স্যার এরকম কিছু দুর্দান্ত লেভেলের ইলেকট্রিফাইং কলিগ পাই, বলে স্যার বেচা বিক্রি এগুলা তোয়াক্কা করেন না তো, মার্কেটে যাব বিক্রি হবে না, এটা কি হয়? না রে সত্যি, মানে কনফিডেন্স লেভেলটা বলেন স্যার। আমি আপনাকে জাস্ট এই প্রসঙ্গে বলি যে আমি নিজে হয়তো একটা পথ পরিক্রমা করে এই পর্যায়ে আসছি, কিন্তু এখনও কিছু কিছু ফিল্ড অফিসার বা কিছু কিছু টেরিটরি ম্যানেজার দেখে আমি এত আশ্চর্য হই যে আমি যদি আবারও যদি আমি সেলস অফিসার হিসেবে তাদের কন্টেম্পোরারি হতাম, আমি ওর মতো সেল করতে পারতাম। এত কোয়ালিফাইড ছেলে, এত মোটিভেটেড ছেলে পেলে আমি মাঝে মাঝে দেখি মার্কেটে। সো সব ধরনেরই মানুষ কিন্তু আছে, এবং যারাই নিজে সেলফ মোটিভেটেড হয়, যারা নিজেদেরকে আলাদাভাবে কনফিডেন্ট থাকে, তারা কিন্তু অবশ্যই অ্যাচিভ করতে পারে, ইনসেন্টিভ পায়, তারা কিন্তু ভালো করছে, প্রমোশন পাচ্ছে, খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, ক্যারিয়ার করছে। ফ্যান্টাস্টিক স্যার। আমি একটা লাস্ট প্রশ্ন রাখতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে প্রশ্নটা খুব জরুরি। লাইক আপনার যারা এই সেগমেন্টের ব্যবসায়ী আছেন বা মালিক পক্ষ আছেন বা সিইও আছেন, আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে ভালো করতে চাইলে অথবা তার বিজনেসটাকে স্কেল আপ করে নেক্সট লেভেলে নিতে চাইলে আপনি এমন যদি সুযোগ পাইতেন 3 থেকে 5টা পরামর্শ দিতে, কোন 3 থেকে 5টা পরামর্শ আপনি দিতেন? কি এন্টারপ্রেনারদেরকে এন্টারপ্রেনারদের ক্ষেত্রে বলছি, রাইট স্যার, রাইট রাইট। আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আমার জন্য, কারণ আমি তো আসলে ওই এন্টারপ্রেনার হিসাবে নিজেকে কখনো চিন্তা করিনি, কিন্তু আমি না যদি না মনে করলেও করি, স্যার আপনি তো সি লেভেল থেকে অনেক এন্টারপ্রেনারের সঙ্গে কথা বলেছেন, দেখেছেন ওনাদের ওভারঅল গ্রোথটা দেখেছেন, সেই আমার জায়গাটায় কাছে যেটা মনে হয় যে প্রাথমিকভাবে তাদেরকে এমপ্লয়ি বান্ধব হতে হবে। এমপ্লয়ি বান্ধব। হ্যাঁ, ওকে এমপ্লয়ি বান্ধব হতে হবে এবং সেলস বান্ধব হতে হবে। ওকে অনেক প্রতিষ্ঠান দেখবেন যে আসলে সেলস ড্রিভেন নয়, হয়তো ফাইন্যান্স ড্রিভেন হয়, অন্য ডিপার্টমেন্টের লোকরা প্রায়োরিটি পায়, ডমিনেট করে। তো আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে সেলস। তো রাইট। কাজেই সেলস যারা রেভিনিউ জেনারেট করছে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে, এটা আমি মনে করি। তাহলে অবশ্যই আপনার রেভিনিউ, আপনার কোম্পানি এগিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আমার কোম্পানি অনেক সিএসআর এর সাথে জড়িত, তো আমি মনে করি প্রত্যেকটা কোম্পানি কিন্তু এসএসআর স্যার, আসলে এসএসজি কোন ধরনের সিএসআর গুলোর সাথে? এসএসজিতে আমি যদি বলি, এসএসজিতে নির্ভর আগামী নামে একটা পলিসি আছে, যে পলিসির আন্ডারে একটা এমপ্লয়ি যদি মারা যায় তারপরে 3 বছর পর্যন্ত তাদেরকে স্যালারির একটা বড় অংশ তার পরিবারকে দেওয়া হয়, যাতে ওই 3 বছরের মধ্যে সেই পরিবারটা গুছিয়ে নিতে পারে। ও বাবা, এটা তো একটা বিশাল এরপরে- ঘটনা। আমি তো ফার্স্ট শুনলাম স্যার, এই ধরনের কোনো একটা কোম্পানি তার এমপ্লয়ি মারা গেলে তার ফ্যামিলিকে টানা 3 বছর একটা 3 বড় বছর অংশের স্যালারি তাকে প্রোভাইড করে। তাকে প্রোভাইড করে, এবং সুপারস্টারের এটা যারাই ইন্তেকাল করেছে অথবা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে এটা এই পলিসি প্রযোজ্য আছে। এবং এরপরে তারা বিভিন্নখানে, আপনারা জানেন যে অনেকখানে পাহাড়ে বিশেষত এবং অন্য অনেক জায়গাতেই কিন্তু পানির কষ্ট আছে, সুপেয় পানি, ড্রিঙ্কিং ওয়াটারের অভাব আছে। সেখানে সারা দেশে আমরা 64টা জেলায় কিন্তু সুপারস্টার ডিপ টিউবওয়েলের মাধ্যমে সেই পানির সংস্থান করছে। যদি আমি স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, তাহলে প্রতিদিন প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু এই সুপারস্টারের পানি, সুপেয় পানি থেকে উপকৃত হচ্ছে। এখানে কি স্যার আপনি টিউবওয়েল দেন? জি, ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েল দেন? জি, হয়তো কোনো কমন একটা স্পেসে স্কুলে বা মসজিদে ওই ডিপ টিউবওয়েলটি স্থাপন করা হচ্ছে, বুঝতে পারছি। ওই সেখান থেকে ওই মহল্লার ওই গ্রামের সবাই ভেরি গুড। এরকম আছে। আহার নামে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের আন্ডারে আমাদের প্রতিদিনে আমরা যে খাবারটা আমরা দুপুরে খাই আমরা অফিসে, সেই একই খাবার ঢাকা শহরে অলিতে গলিতে যারা অনাহারে থাকেন বা যারা অর্ধাহারে থাকেন বা যাদের হয়তো ফুডিং টাইমটাতে, লাঞ্চ টাইমটাতে যারা হয়তো তাদেরকে কিন্তু প্রায় 500ও বেশি মানুষকে প্রতিদিনই কিন্তু এই আহার প্রজেক্টের আন্ডারে তাদেরকে করা হয়। আমাদের সুপারস্টার গ্রুপের হাসপাতাল আছে, আমাদের যারা মালিক তাদের নিজস্ব যে গ্রামে, ওইটা দিয়েই এটার সূচনা হয়েছে। ওই হসপিটালে বিনামূল্যে বা খুবই সামান্য মূল্যে চিকিৎসা সেবা, টেস্ট সহ এগুলো ব্যাপার আছে। বর্তমানে আমাদের প্রতিষ্ঠান একটা পলিসি ইয়ে করেছে, সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্ট যারা থাকবে আমাদের এমপ্লয়ীদের মধ্যে,
তাদের পুরো খরচই কোম্পানি বিয়ার করবে বাবা, এবং বিশাল ভবিষ্যতে ঘটনা, একটি বিশাল ক্যান্সার ঘটনা। হসপিটাল করবার জন্য আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। আর দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়ন স্যার করতে পারি। থ্যাংক ইউ। সো এখানে আমি যে জিনিসটাকে একটু ফোকাসে আনতে চাই তা হচ্ছে এমপ্লয় বান্ধব কথাটা বলেছেন, দেন সিএসআর এর সাথে অ্যাক্টিভ হওয়া, এট দ্য সেম টাইম সেলস বান্ধব। জি, সেলস বান্ধব মানে যারা একটা কোম্পানিতে সেলসের সাথে ডিরেক্টলি জড়িত, ওই ডিপার্টমেন্টকে যেন আলাদা একটু প্রায়োরিটি দেওয়া হয়। অনেক কোম্পানিগুলো যেটা করে যে এইচআরকে প্রায়োরিটি দেয়, কোনো কোম্পানি ফাইন্যান্সকে প্রায়োরিটি দেয়, বাট একটা কোম্পানির আসলে সেলস তো প্রাণ। সেলসকে একটু আলাদা সব priority দেওয়া কোম্পানি দরকার। সম্পূরকভাবে আসবে, আমি বলছি না যে অন্য ডিপার্টমেন্টকে না না ইয়ে করার দরকার নেই, বাট হ্যাঁ, কিন্তু- সেলসকে যেন আলাদা একটু প্রায়োরিটি থাকেই স্যার। জি, কেন জি। আপনি আলটিমেটলি যে লোকটা আপনার মেইন ব্রেড অ্যান্ড বাটার আনতেছে, আপনি তাকে প্রায়োরিটি দিবেন না? রাইট রাইট খুব স্বাভাবিক। আপনি একটা ঘরে যদি চিন্তা করেন, বাবা মা সেই সন্তানকেই তো আলাদা একটু প্রায়োরিটি দেয় যে সন্তান তার ওই ঘরে কন্ট্রিবিউটটা বেশি করে, জি অর ব্রেড অ্যান্ড বাটারটা আনে। জি জি তো সঙ্গত কারণে তাকে একটু প্রায়োরিটি দেয় যেতেই পারে। আরেকটা ব্যাপার আছে ভাই, সেটা হলো যে যে পণ্যটি আসলে মার্কেট করা হবে সেটা যেন কোয়ালিটিফুল হয় এবং এবং সেটার জন্য আফটার সে সার্ভিস সেটার জন্য একটা ব্যবস্থা থাকে। কারণ আমার কাছে মনে হয় যে অনেক কোম্পানি কিন্তু বিক্রি করেই খালাস এরকম একটা মন মানসিকতা পোষণ করে। তো আমার মনে হয় যে এমন কোয়ালিটি পণ্য ভোক্তার হাতে পৌঁছে দিতে হবে, ঠিক একই রকমভাবে পরবর্তীতে আফটার সেল সার্ভিস। আমাদের বিশেষ করে আমি যদি বলি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কমোডিটি কিন্তু আফটার সেল সার্ভিসটা একটা বিশেষায়িত জায়গা দখল করে আছে। এই ব্যাপারটিতেও যদি এন্টারপ্রেনাররা মনোযোগী হয় তাহলে তাদের, আমি মনে করি তাদের বিজনেস লংজিভিটি অনেক বৃদ্ধি পাবে। ওকে ওকে। সো স্যার থ্যাংক ইউ। আমরা অনেক না জানা কথা, আপনার অনেক গল্প একটু জানার চেষ্টা করলাম। ইভেন আমরা যারা সেলসে কাজ করি তাদেরকে অনেক কন্ট্রিবিউট করার সুযোগ তৈরি হলো। স্যার এমনি যদি আপনি ক্লোজিং রিমার্কস হিসেবে আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান? আমি আসলে অনেক কথা বলেছি, তারপর আমার কাছে মনে হয় যে খুবই ফ্রাঙ্কলি খোলামেলাভাবে অনেক কথা বলেছি। আমি যদি না জেনে আসলে কোনো কথা কাউকে আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমাসুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি। আর আমি আসলে খুব প্রফেশনাল বক্তা নই, আর কাজে আমার কথার যদি কোনো ভুলভ্রান্তি থাকে। আর বিক্রয় কর্মীদের উদ্দেশ্যে আমার একটা জাস্ট খুবই কমন ধারণা যে আপনার সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা সবাই যেন আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসলেই কিন্তু আমাদের কাজকে ভালোবাসতে পারবো। আমরা যেন আমাদের পরিবারকে ভালোবাসি এবং সামগ্রিকভাবে আমাদের জীবনে যেন আমরা একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারি, সেই ব্যাপারে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। কারণ আমার পরিবার, আমার প্রফেশন, আমার দেশ, সব জায়গায় যদি আমরা সমানভাবে কন্ট্রিবিউট করতে পারি তাহলে কিন্তু আমার নিজের প্রফেশন, আমার নিজের জীবন, পারিবারিক সাংসারিক জীবন, পাশাপাশি প্রফেশনাল জীবন এবং দেশ সবাই ভালো থাকবে। তো আমি সবার জন্য মঙ্গল কামনা করছি, আপনার জন্য বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। স্যার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব কমপক্ষে এই ভিডিওটা 5 বার দেখবেন। কেন? ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখার সুযোগ তৈরি হবে আপনার 5 বার দেখলে। তথাপি আপনি ভিডিওটাকে ডাউনলোড করে আপনার মতো করে প্রকাশ করতে পারেন, এটা আমরা কোনো কপিরাইট রাখি নাই। দেখেন, সেলস এমন একটা জিনিস যেটা আসলে প্রতিনিয়ত শিখতে হয়। সেলস আধুনিক অনেক বিষয় আসে, যেমন আজকের এই ভিডিওতে আমরা সেলসের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি যেটা কিন্তু আপনাকে সমৃদ্ধ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সেলস আপনি ভালো করতে চাইলে প্রতিনিয়ত শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। তাই আপনি নিজে শিখুন, অন্যদেরকে শেখার সুযোগ করে দেন, শেয়ার করতে পারেন আপনার সেই সকল ফ্রেন্ড সার্কেলদের কাছে যারা কিনা সেলস নিয়ে খুব স্ট্রাগল করছে, এবং বিলিভ করতে পারেন যে ইয়াস, সেলসে অন্যরা ভালো করলে আমিও পারবো। ইলেকট্রিক্যাল মার্কেটের আজকের এই পর্বের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সেলস ভালো করে করবেন। থ্যাংক ইউ।